Let's 26. Hopefully you are well. তো আজকে তোমাদের যে মডেল টেস্ট 2 নং মডেল টেস্টটা নিছিলাম সেটার সলভ ক্লাস দিব এবং এখানে মোটামুটি আমি বিভিন্ন টপিকস ইম্পর্টেন্ট টপিকস সেটা নিয়েও ডিসকাস করবো হোপফুলি। তো ক্লাসটা ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের উপর হয়। সো ক্লাসটা মোটামুটি সবাই দেখবা, 2x স্পিডেই দেখো, বাট ক্লাসটা সম্পূর্ণ A to Z দেখবা। ক্লিয়ার? তো চলুন শুরু করি। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আমাদের এখানে বলছে কি, দেখো, জে ক্রস কে এর মান কত। সো এইখানে প্রশ্নে কিন্তু তোমাকে মান বলছে। এই মিস্টেক গুলাই তোমরা করো, অনেকেই জানি যে এইটার আনসার আই ক্যাপ দিছো। তো যারা আই ক্যাপ দিছো এই প্রশ্নে, এইটার আনসার ভুল। কারণ তোমাকে বলছে মান কত। তোমাকে যদি বলতো জে ক্রস কে ইজ ইকুয়াল হোয়াট, জে ক্রস কে ইজ ইকুয়াল হোয়াট যদি বলতো তাহলে সেটা আই হইতো। বাট যেহেতু মান বলছে, তার মানে সেটার মান হবে 1। ওকে। তো এই যে কমন যে মিস্টেকটা আছে, এই কমন মিস্টেক গুলা করা যাবে না। ওকে। তারপরের প্রবলেমটা দেখো, বলছে কি, 1 কাপ পানির তাপমাত্রা 90 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে নামানো হলো, ফাইনাইট স্কেলের পরিবর্তন হতো। তো আমাকে বলছে কি ভাইয়া পরিবর্তনটা বের করার জন্য। তাহলে ফাইনাইট স্কেলের পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি কি, দেখো, ডেল ফারেনহাইট এটি তো পরিবর্তন, সমান আমরা যা লিখতে পারি 1.8 ডেল সেন্টিগ্রেড। তার মানে 1.8 ইন্টু 90 - 35, এইটা করলে যে জিনিসটা আসে সেটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। তাহলে 1.8 90 - 35, তাহলে এইটার আনসার আসে 99 ডিগ্রি ফারেনহাইট। এখন তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ইউনিট দিতে হবে কি না। দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে ইউনিট না দিলেও চলবে, 99 রাখলেও হবে। বাট এই ধরনের টেম্পারেচার রিলেটেড আরো যে প্রবলেম গুলো আছে এগুলোতে ইউনিট দেওয়াটা জরুরি। কারণ অনেকেই কি হয় যে পরীক্ষার সময় সেন্টিগ্রেডে রাখে, অনেকেই আবার কেলভিনে নেওয়ার প্রবণতা থাকে। তাহলে তুমি সেন্টিগ্রেডে রাখছো নাকি কেলভিনে রাখছো, এইটা টিচারও কনফিউজড হয়ে যায়। অনেক সময় ধরো টিচারের আনসার শিটে দেওয়া আছে 99 বা 90 ডিগ্রি সেন্টিগ্রেডে, বাট তুমি রাখছো ধরো 30। তুমি ধরো 30 বা 300 রেখে দিছো, হোয়াট এভার, একটা কথার কথা বললাম। তখন কিন্তু টিচার রিচেক করার সুযোগ পাচ্ছে না, কারণ তুমি তো ইউনিট দাও নাই, তুমি ফাইনাইটে রাখছো নাকি কেলভিনে রাখছো, টিচার রিচেক কেন করবে? তার তো কোনো কাজ নাই, ঠিক আছে না? তারপরের প্রবলেম আসে, এখানে বলছে কি, দেখো, এ এর কোন মানের জন্য ভেক্টর এই দুইটা পরস্পর কি হবে ভাই, লম্ব হবে। তাহলে দুইটা ভেক্টর লম্ব হওয়ার কন্ডিশন কি, ডট প্রোডাক্টের মান 0 হবে। সো এইখানে আমি আর এটা নিয়ে কাজ করবো না। 4 নং প্রবলেমে বলছে কি, দেখো, বলছে কোন সিস্টেমে 6000 তাপ দেয়ায় সিস্টেমটি 400 জুল কাজ সম্পন্ন করে, এ প্রক্রিয়া সিস্টেমের অভ্যন্তর শক্তির পরিবর্তন হতো। এইটার ফর্মুলা ভাই সবাই পারার কথা, ডিকিউ ইজ ইকুয়াল আমরা জানি ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এইটাও আমার করিয়ে দেওয়ার প্রয়োজন মনে করি আছে, করি আমার মনে হয় না। যে ডিকিউ দেওয়া আছে 6000 আর সিস্টেমের কাজ ডিডাব্লিউ দেওয়া আছে 400, তাহলে ডিউটা বের হয়ে আসবে 6000 থেকে 400 মাইনাস করলে যা আসে আর কি, তাই। পরের প্রবলেমে বলছে, দেখো, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটি বা কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন 1/8 করা হলে চূড়ান্ত টেম্পারেচার কত। ওকে। তো এইখানে একটা কিওয়ার্ড আছে হঠাৎ। তো হঠাৎ কিওয়ার্ডটার জন্য সেই প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয়। যদি বলতো ধীরে ধীরে তাহলে সেটা হয়তো আমাদের কি, সমউষ্ণ। তার মানে হঠাৎ কি বলছে, আয়তন 1/8 করা হলে। তাহলে ধরো প্রিভিয়াস আয়তন ছিল ধরলাম আমরা V1 = V। তাহলে আয়তন 1/8 করা হয়েছে, তার মানে কি V2 সমান হচ্ছে V/8। এখন বলছে কি ভাইয়া, আমাদের চূড়ান্ত টেম্পারেচার কত। তাহলে এই ধরনের কেসে কিন্তু টেম্পারেচারটাকে আমাদের কিন্তু সেন্টিগ্রেডে আছে, এই টেম্পারেচারটাকে কিন্তু কেলভিনে নিতে হবে। তাহলে T1 সমান দেয়া আছে আমাদের 37 ডিগ্রি, তার মানে 37 ডিগ্রি, বা এটাকে লিখতে পারি 310 কেলভিন। ওকে। T2 সমান হোয়াট আমরা বের করব। আর এখানে রো এর মান দেয়া আছে 4/3। তাহলে আমরা কি জানি, রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচারের সাথে এর যে রিলেশন, সেই রিলেশনটা বসিয়ে দাও। তাহলে সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যে T1 V1 গামা-1 ইজ ইকুয়াল T2 V2 গামা-1। তাহলে এইখানে দিয়ে আছে, জাস্ট মান বসিয়ে দেওয়া, T2 বের করে ফেলো, দ্যাটস ইট। আচ্ছা, তারপরের প্রবলেম কি বলছে, একটি দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটার দৈর্ঘ্য এত হলে প্রান্তের রৈখিক বেগ কত। সেকেন্ডের কাটার দৈর্ঘ্য দেয়া আছে 0.1 মিটার। তাহলে প্রান্তের রৈখিক বেগ কত, তার মানে তুমি ভি বের করবা। তাহলে ফর্মুলা কি, ভি ইজ ইকুয়াল আমরা জানি কি, ওমেগা।
আচ্ছা, তার মানে আমাদের আর কিন্তু দেই আছে 0.1। তাহলে এখন আমাদের প্রয়োজন কি ভাই, ওমেগা। এখন সেকেন্ডে কাটার ক্ষেত্রে আমরা ওমেগা সমান লিখতে পারি কত, 2 পাই/টি। এখন সেকেন্ডে কাটার পর্যায়কাল কত, 60 সেকেন্ড। তার মানে সেটা হবে 2 পাই/60 ইন্টু 0.1। তাহলে এইটা ক্যালকুলেট করো, তাহলে কিন্তু আনসারটা চলে আসবে। তাহলে পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু 2 ইন্টু 0.1 বাই হচ্ছে আমাদের 60। তাহলে এইটার মান আসে কত ভাইয়া, এটার মান আসে 0.010472। বা তুমি যদি চাও এটাকে লিখতে পারো 0.01 এমএস ইনভার্স 1। এখানেও ইউনিট দেওয়াটা ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, তারপরের যে প্রবলেম, তাহলে এখন যদি আমি ফার্স্ট 1 থেকে 6 পর্যন্ত প্রবলেম সলভ করাইলাম, এখানের মধ্যে যদি বলো যে ইম্পর্টেন্ট প্রবলেম কোনগুলো, এখানে আমার দৃষ্টিতে তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যদি প্রবলেম বলি, তাহলে এই যে আমাদের 2 নং প্রবলেমটা ইম্পর্টেন্ট, 2 এর টাইপটা ইম্পর্টেন্ট। তারপরে 3 এর টাইপটা ইম্পর্টেন্ট, 3 এর টাইপ এখানে লম্ব বলছে পরীক্ষার সমান্তরালটা বেশি important। সমান্তরাল টাইপটা, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার কন্ডিশনটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে তুমি দেখো তোমার 6 নং প্রবলেমটাও ইম্পর্টেন্ট, 6 নং যে প্রবলেমটাই, এটাও ইম্পর্টেন্ট। তার মানে এই 6টার মধ্যে ইম্পর্টেন্ট প্রবলেম হইলো আমাদের 2, 3 and 6। ওকে। তাহলে চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তীতে কি বলছে দেখো, বলছে কি যে ফ্যানের সুইচ অন করলে ফ্যান 10 বার ঘূর্ণনের ফলে কৌণিক বেগ এত হয়, কৌণিক ত্বরণ কত। কৌণিক বেগ দেয়া আছে, কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আচ্ছা 10 বার ঘূর্ণনের সুইচ অন করলে। আচ্ছা, তার মানে তোমার ওমেগা দেয়া আছে কত, 20। ওমেগা দেওয়া আছে 20। তোমার ঘূর্ণন সংখ্যা কত, এন দেয়া আছে তোমার 10। ওকে, এন সমান দেওয়া আছে 10। তাহলে এখন তোমাকে বলছে কি ভাই, কি করার জন্য, যে কৌণিক ত্বরণটা বের করার জন্য 10 বার ঘুরে। আচ্ছা, ফাইন। তাইলে আমরা দেখো কৌণিক ত্বরণটা বের করবো। তাইলে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। 2 আলফা থিটা, এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। এখন দেখো ওমেগা নট, সুইচ অন করার, অন করলে তার মানে সুইচ অন করার আগে কি ছিল, স্থির ছিল। তার মানে ওমেগা নটের ভ্যালু কত আমাদের 0। আমরা বের করবো কিন্তু আলফা। তাহলে আলফা সমান আমরা কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার বাই হচ্ছে 2 থেটা, 2 থিটা। তাহলে এখন এই যে থিটাটা লিখলাম, থিটা সমান আমরা কি জানি, থিটা সমান আমরা জানি 2 পাই এন। থিটা সমান আমরা জানি কি 2 পাই এন। তাহলে তো শেষ, এখন বসিয়ে দিই। তাহলে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার দেওয়া আছে 20, তার মানে 20 স্কোয়ার। আচ্ছা, তারপরে আমরা 2, সূত্রের 2। আচ্ছা, থিটার মান লিখতে পারি 2 পাই এন, 2 পাই, আর এন এর মান কত দেওয়া আছে 10। তার মানে আলটিমেটলি এটা কি পাইলাম, 20 স্কোয়ার মানে হচ্ছে 400, 4 মানে হচ্ছে 40 পাই। তার মানে এইখানেই আমরা লিখতে পারি যে যদি কাটি আমরা 10, 10/পাই মানে কত, 10/3.1416 মানে হচ্ছে 3.18, 3.18। তার মানে এটার আনসার হবে 3.18 ইনভার্স, সরি, কৌণিক ত্বরণ তো বলছে। সো কৌণিক ত্বরণের ইউনিটটা দিবা 3.18 রেডিয়াস সেকেন্ড ইনভার্স টু। এখন তোমরা আরো প্রশ্ন করো যে আমি সেকের ক্ষেত্রে আনসার কিভাবে দিব। তুমি সেকের পরীক্ষায় আনসারটা এইটাই লিখবে, এই যে জায়গা পাইছো এই জায়গার মধ্যে আমি যে এরকম আনসার লিখছি এইরকম আনসার লিখবে। রাফ কোথায় করবে, এই যে, এই যে অংশটুকু আছে এই অংশতে তুমি রাফ করবা, এখানে রাফ করবা। ওকে। এখন তোমার রাফ প্রয়োজন হলে তুমি দেখাইবা, না প্রয়োজন হলে এই যে আমি যেভাবে ক্যালকুলেটার নিছি, এভাবে ক্যালকুলেটার নিয়ে তুমি আনসার, যে আনসারটা বের হবে সেই আনসারটাই লিখে দিবা। আর ইউনিটটা মাস্ট বি এড করে দিবা। আচ্ছা, তারপরে দেখো এখানে আটে কি বলছে দেখো, একটি চাকার ভর দেয়া আছে, তার চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে। এখন বলছে কি জড়তার ভ্রামক কত। এই প্রশ্নের ড্যাম শিওর, পেপার আমি দেখি নাই এখনো, পেপার দেখলেই আমি বুঝতে পারবো। ড্যাম শিওর এই প্রবলেমটা যারা করছো তারা 90% ভুল করছো। তোমরা কি এই প্রবলেমটা দেখার পরে কি করছো, যে তোমরা ওই যে একটা চাকা দিছে যে AMR² বা তোমরা অনেকেই 1/2 AMR², এই হাবি জাবি যা খুশি তাই করছো। আর প্রবলেমটা তোমরা ঠিক মতো খেয়ালই করো নাই। এখানে কিন্তু চক্রগতির ব্যাসার্ধ দেয়া আছে। তো চক্রগতির ব্যাসার্ধ দেয়া থাকলে পরীক্ষায় খেয়াল করবা, ঠান্ডা মাথায় খেয়াল করবা। চক্রগতির ব্যাসার্ধ দেয়া থাকলে ফর্মুলা হচ্ছে I = mk²। আর দেখার দরকার নাই সেটা শেপ কি রকম, সেটা গোলক বলছে নাকি সেটা সিলিন্ডার বলছে নাকি সেটা সরুদণ্ড বলছে, কোনো কিছুই দেখার দরকার নেই। চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, ফর্মুলা হচ্ছে mk²। তাহলে এম এর মান তো দেয়া আছে 10, আর কে এর মান দেয়া আছে 30 সেন্টিমিটার, সেটাকে মিটারে নিবা, সেটাকে মিটারে নিবা। তাহলে 30 সেন্টিমিটার মানে হচ্ছে 0.3 স্কোয়ার। তার মানে সেটা হবে আমাদের 10.3 স্কোয়ার, 10 × 0.3 স্কোয়ার মানে হচ্ছে 0.9, 0.9।
আমরা একক জানি কি কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। এখন তুমি যে পরীক্ষায় যে আনসারটা করবা শুধু 0.9 লিখবা। আমি এখানে তো তোমাকে বোঝানোর জন্য আমি ফর্মুলা টর্মুলা লাগছি, পরীক্ষার সময় ফর্মুলা টর্মুলা কোনো কিছু লেখা লাগবে না। পরীক্ষার সময় জাস্ট তুমি এই জিনিসটাই আনসার করবা, এই জিনিসটাই পরীক্ষার সময় তুমি আনসার করবা। ওকে, পরীক্ষার পেপারে এই যে জায়গাটা পাইছো এই জায়গার মধ্যে তুমি পরীক্ষার পেপারে জাস্ট আনসারটা লিখবা, এই জায়গার মধ্যে তুমি জাস্ট আনসারটা লিখবা, ওটা 0.9 কেজি মিটার স্কোয়ার। ওকে, তারপরে প্রবলেম আমাদের 9 নং প্রবলেম। এই নয়ে কি বলছে, নয়ে দেখো বলছে যে 16 কেজি ভরের একটি বস্তুর ব্যাগ তোমার 16 কেজি ভরের একটি বস্তুর ব্যাগ 8 সেকেন্ডে এত হতে এত বৃদ্ধি পেলে তোমার বল কত। এখন দেখো এইখানে যে ভুলটা করবা, এই ধরনের কেসে তোমরা যে ভুলটা করবা, তোমরা যে জিনিসটা করো এই যে ব্যাগটাকে তোমরা খুব সুন্দর করে 4² + 2² করো, এইখানে তুমি √12² প্লাস 4² করো, তাহলে দুইটা ব্যাগ পেয়ে যাচ্ছ তুমি। দেন 8 কি করবা, যেমন এই দুইটা মাইনাস করে দেন 8 দ্বারা ভাগ করছো, তোমরা বল পেয়ে গেছো, আনসার শেষ। আসলে আনসারটা শেষ না, তোমরা যদি এইভাবে করো মান বের করে করো তাহলে আনসারটা ভুল, কারণ ভেক্টর ফর্মে দেওয়া আছে আর বলছে বল কত। সো বল একটা ভেক্টর রাশি, এটা মাথায় রাখতে হবে, তোমাকে বলের মান বলে নেই, বলের মান বললো তোমরা এইভাবে করতে পারবা না। ফার্স্ট অফ অল তুমি সেটাকে ভেক্টর ওয়েতে সলভ করতে হবে, দেন ভেক্টরের মানটা বের করতে হবে। বুঝতে পারছি? এইভাবে বের করা মানে কি, এইখানে 4i+2 যে মানে দুইটা ডিরেকশনের মধ্যে আছে, আর তুমি যখন 4² + 2² করে ফেলছো তার মানে তুমি একটা ডিরেকশনে নিয়ে আসছো, সো তোমার কোনো রাইটস নাই তোমার ভেক্টরকে একটা ডিরেকশনে আনার। ওকে, আচ্ছা, তো যদি মানও বলতো তাহলে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, এখন এটার আনসার দিই। তো এটার আনসার কিভাবে করবা, একটু মুছে ফেলি। তাহলে দেখো এইটার আনসার যেভাবে করবা, প্রথমেই আমরা বল বের করবো, তার মানে বল সমান আমরা জানি কি ভরবেগের পরিবর্তনের হার, সহজ হিসাব। তাহলে m b - u বাই হচ্ছে টি। ওকে, এম এর মান দেওয়া আছে 16, টির মান দেওয়া আছে আমাদের 8, এটা 2 বের হয়ে যাবে। আর এখানে বিয়োগ করবা, ধরো ভি এইটাকে ধরলা আর ইউ এইটাকে ধরলা, তাহলে 12 থেকে যদি আমি 4 কে বিয়োগ করি তাহলে পাইবো আমি 8i, এবং আমি যদি -4 থেকে -2 কে বিয়োগ করি তাহলে আমি পাইবো -6j। তার মানে এটা তো পাচ্ছি 2, তার মানে আলটিমেটলি বলটা হবে, আনসারটা হবে কত, আনসারটা হবে আমাদের 16i - 12j। এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। এখন যদি বলতো বলের মান কত, মান, তাহলে মান হবে 16² + 12²। কারণ বলতে পারো আমি প্লাস দিলাম, এখানে এখানে মাইনাস দিলেও সেম প্লাসই আসবে আর কি। তার মানে মান যদি বলতো তাহলে মানটা আসতো 16² প্লাস, এইটা হইতো মান। কিন্তু তোমাকে তো মান বলে নাই, তোমাকে বলছে বল কত, তারপর বলের একটা ভেক্টর, আনসার এখানেই শেষ। আশা করি আমি বুঝাইতে পারছি, আনসার এখানেই শেষ। আচ্ছা, তারপরের প্রবলেম, পরের প্রবলেমে কি বলছে দেখো, একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1200 বার ঘুরছে। আচ্ছা, মিনিটে 1200 বার ঘুরছে, তার মানে এখানে কিন্তু এই যে মিনিটে 1200 বার ঘুরছে, দ্যাটস মিন কি দেওয়া আছে এখানে, তোমার বেগ দেওয়া আছে, কৌণিক বেগ। ওকে, আচ্ছা, সুইচ বন্ধ করার 2 মিনিট পর পাখাটি বন্ধ হয়ে থেমে যায়, পাখাটি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, দ্যাটস মিন থেমে যায়। তার মানে মিনিটে 1200 বার ঘুরছে, দ্যাটস এটা কিন্তু ওমেগা নট দেয়া আছে। এখন বলছে থেমে যাওয়ার পূর্বে পাখাটি কতবার ঘুরবে, তার মানে ওমেগা নটের ভ্যালু, মিনিটে 1200 বার ঘুরছে, তার মানে ওমেগা নটের ভ্যালু হচ্ছে 2πn বাই হচ্ছে টি। টি বলতে মিনিট যেহেতু বলছে, তার মানে টির মান এখন কত হবে, 60 হবে। তার মানে 2π × 1200 বাই হচ্ছে 60। ওকে, 2π 1200 বাই হচ্ছে 60, তার মানে 30। এইটা ওমেগা নটের মান হচ্ছে 45। ওকে, এখন দেখো তোমাকে বলছে কতবার ঘুরবে, মানে ঘুরিয়ে থেমে যাবে, তুমি এন বের করবা। ওকে, 2 মিনিট পর, তার মানে তোমার এইখানের ক্ষেত্রে এই ফুল প্রসেসের ক্ষেত্রে টির মান হচ্ছে আমাদের 2 মিনিট, মানে 120 সেকেন্ড। ওকে, আর ওমেগার মান হচ্ছে আমাদের কত, 0, যেহেতু থেমে যাবে বলছে। এখন বলছে তুমি এনটা বের করবা, এন সমান পাঠ। তাহলে আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি যে ওমেগা ইজ ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা পি। আচ্ছা, আলফা তো দেয় নাই, তো আমরা এই ফর্মুলা কেন করবো, এই ফর্মুলা করার দরকার নেই, আমরা এই ফর্মুলা তৈরি করবো। থিটা সমান আমরা জানি ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 × টি, এটা দ্বারা করো। তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি, থিটা সমান লিখতে পারি 2πn। ওকে, আচ্ছা, ওমেগার মান তো 0 আর ওমেগা নটের মান আমরা পাইছি কত, 40π, 2 × টির মান হচ্ছে 120, টির মান হচ্ছে 120। তার মানে এটা করলে আমরা কত পাই, আরে স্লাইড, এটা করলে আমরা এখানে পাইবো 60। তার মানে আলটিমেটলি আমি লিখতে পারি দেখো 2πn ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি 60, 40π × 60। আচ্ছা, তার মানে পাই পাই আমি করলাম 20, তার মানে এন এর মান হবে 1200।
n এর মান হবে 1200 এর বেশি। তার মানে এখানে n এর মান কত বের হবে? n এর মান 1200 বের হবে। ওকে, n এর মান বের হবে আমাদের 1200। তারপরের যে প্রবলেমটা, পরের প্রবলেমটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। সো এখানে কি বলছে দেখো, কোন স্থানের ভূ চুম্বক ক্ষেত্রের মান দেয়া আছে এত মাইক্রোটেসলা, আণবিক উপাংশের মান এত হলে ওই স্থানের বিনতি কত? বিনতি কত? ওকে, আচ্ছা, তো এইটা যদি আমরা দেখি বিনতি কত, তাহলে আণবিক উপাংশের মান দেয়া আছে h সমান আমরা লিখতে পারি v cos ডেল্টা। ওকে, তাহলে cos ডেল্টা সমান আমরা লিখতে পারি h বাই v, বা ডেল্টা সমান আমরা লিখতে পারি cos ইনভার্স h বাই v। তাহলে cos ইনভার্স, এখন আমাদের h এর মান দেয়া আছে 26 আর v এর মান দেয়া আছে আমাদের 30। এখন আনসার যা বের হবে সেটাই হচ্ছে আনসার, cos ইনভার্স 26 বাই হচ্ছে 30। তাহলে আনসারটা হবে 29.92। এটাকে আবার কেউ 30 ডিগ্রি লিখতে যাইও না। ওকে, 29.92। আচ্ছা, তারপর একটা দেখো, বলছে কি একটি ইলেকট্রনের ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে তার গতিশক্তি কত? তার মানে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, এখন বলছে কি তোমার গতিশক্তি কত, একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে। ওকে, আচ্ছা, ডিবগলির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ডিবগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান আমরা কি জানি? ল্যামডা সমান জানি h বাই mv। তাইলে এইখান থেকে তুমি কি বের করতে পারবা? এখান থেকে তুমি বিটা বের করতে পারবা, এখান থেকে বিটা বের করতে পারবা। আচ্ছা, ওকে, তাইলে এখান থেকে আমি ভিটা বের করে ফেলি, h বাই এম ল্যামডা। আচ্ছা, বিটাও বের করতে হবে না, আচ্ছা বিটা বের না করি, h বাই এম ল্যামডা লিখে দেই। এখন গতিশক্তি বলছে তো, তাইলে হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে ভি স্কোয়ার করলে আমরা লিখতে পারি h স্কোয়ার, দেন হচ্ছে এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তার মানে এম এম আমরা একটা এম কেটে দিতে পারি, তার মানে এখানে আলটিমেটলি লিখতে পারি দেখো h স্কোয়ার বাই হচ্ছে 2m ল্যামডা স্কোয়ার। এখন সবকিছুই দেয়া আছে, এটা আর আমি সলভ না করাই, এইচ এর মান জানি, ইলেকট্রনের ক্ষেত্রে এম এর মান জানি, অবভিয়াসলি কেজিতে নিবা, ল্যামডার মান কত দেওয়া আছে তোমার 2 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিটায় নিবা। আনসার যা আসে সেটাই হচ্ছে আমাদের এইটার আনসার। পরের যে প্রবলেমটা 13 নং প্রবলেমটা, এটা ইন্টারেস্টিং প্রবলেম। এখানে কি বলছে দেখো, বেতার তরঙ্গের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেওয়া আছে ই নট, এবং তোমার বলছে ভি নটের মান কত। তাহলে আমরা সি সমান আমরা কি জানি, দেয়া বা বইতে আছে, এটা আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের প্রথম দিকে আছে, সি সমান আমরা লিখতে পারি ই নট বাই ভি নট। তাহলে এখান থেকে দেখো তুমি ভি নট সমান লিখতে পারো সি বাই ই নট, সরি, ভি নট সমান লিখতে পারো তুমি ই নট বাই হচ্ছে সি। তাহলে ই নটের ভ্যালু দেওয়া আছে 10 ইনভার্স 4, আর সির মান কত আমরা জানি 3 × 10⁸। তাহলেই তোমার কিন্তু ভি নটের মান বের হয়ে যাবে। এখানে ই নট বলতে বুঝাইছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সর্বোচ্চ মান, আর বি নট হচ্ছে চুম্বক ক্ষেত্রের আমাদের সর্বোচ্চ মান। আচ্ছা, 14 কি বলছে যে আর ব্যাসার্ধের একটি তারের মধ্য দিয়া তোমার আই তড়িৎ প্রবাহিত হলে বৃত্তের কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান কত? এইটাও আউট অফ সিলেবাস, এবং এই ফর্মুলাটা ডিরেক্ট দেখে নিবা, এই ফর্মুলাটা তুমি ডিরেক্ট দেখে নিবা। আই সমান লিখা যায় যে আমাদের মিউ নট আই বাই 2 পাই, মিউ নট আই বাই 2 পাই আর, মিউ নট আই বাই 2 পাই আর, ঠিক আছে, মিউ নট আই বাই 2 পাই আর, এইটাই হচ্ছে ফর্মুলা আর কি। তারপরের প্রবলেমটা দেখো, বলছে কি একটি ধাতব পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভবের মান 1.2 ভোল্ট হবে। এইটা নিবৃত্তি বিভবের মান দেয়া আছে, দ্যাটস মিন সেখানে বলছে কি ভি নটের ভ্যালু। তাহলে আমরা জানি ভি সমান জানি কি 2, ঠিক আছে, যে ওই যে আমরা শিখছিলাম যে ই ভি নট সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভিটা বের করতে পারি, তাহলে ভি সমান আমরা লিখতে পারি দেখো √2 ই ভি নট বাই হচ্ছে আমাদের এম, √2 ই ভি নট বাই হচ্ছে এম। এখন ইলেকট্রন বলছে, ইলেকট্রনের ক্ষেত্রে এম এর মান কত ভাইয়া? ইলেকট্রনের ক্ষেত্রে এম এর মান জানি 9.11 × 10⁻31 কেজি। আচ্ছা, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। ভি নটের মান তো দেয়া আছে 1.2। শেষ, এখন ভি এর মানটা বের করবা, ক্যালকুলেটর বসাইবা, যেটা আসে সেটাই হচ্ছে আনসার। আচ্ছা, এখন দেখো 16 নং, 16 কি বলছে দেখো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং দ্বিচির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হলে ডুরা ব্যবধান কত গুণ হবে? ডুরা ব্যবধান কত গুণ হবে? আচ্ছা, তাহলে ডুরা ব্যবধান দেখো, আমরা ধরো ডেল এক্স সমান আমরা কি জানি, ল্যামডা ডি বাই 2 ডি, এটা তো জানি, সরি ল্যামডা ডি বাই ডি, নট 2 ডি, ল্যামডা ডি বাই ডি।
এই ডিটা কি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই ক্যাপিটাল ডিটা কি চির হতে পর্দার দূরত্ব, আর ল্যামডা কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় বলছে কি চির দুটির মধ্যবর্তী দূরত্ব এবং তোমার বলছে কি পর্দার দূরত্ব। তার মানে ল্যামডাটা আমরা বুঝতেই পারতেছি যে এখানে কনস্ট্যান্ট থাকবে। তার মানে এখানে ডেল এক্স প্রপোর্শনাল টু লিখতে পারি ডি বাই স্মল ডি। তার মানে ডেল এক্সটা হচ্ছে কি তোমার যে চির হতে পর্দার দূরত্বের সমানুপাতিক এবং চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এখন চির দ্বয়ের যদি তুমি দূরত্ব অর্ধেক করো, চিরদ্বয়ের দূরত্ব যদি অর্ধেক করি আমরা, তাহলে আমরা ডুরা ব্যবধানটা দ্বিগুণ হয়ে যাবে, কারণ যেহেতু ব্যস্তানুপাতিক বলছে। আবার দ্বিচির হতে পর্দার দূরত্ব দ্বিগুণ করছো, তাহলে পর্দার দূরত্ব যদি দ্বিগুণ করি, তাহলেও আমাদের কি ডুরা ব্যবধানটা কয়গুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু সমানুপাতিক বলছে। তার মানে মধ্যবর্তী দূরত্ব, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করছো, ডুরা ব্যবধান দ্বিগুণ হয়েছে। আবার চিরের এবং পর্দার দূরত্ব তুমি দ্বিগুণ করছো, ডুরা ব্যবধান দ্বিগুণ হয়েছে। তার মানে টোটাল হচ্ছে আমাদের 4 টাইমস। টোটাল হচ্ছে কত আমাদের 4 টাইমস। সমানুপাতিক ব্যস্ত নিতে থাকলে এইভাবেই করে নিবা। ঠিক আছে, যে এত আর মানে ডিপে যাওয়ার দরকার নেই, এইভাবে যদি করে নাও আনসার শেষ। বুঝতে পারলাম? যদি সমানুপাতিক ব্যস্তানুপাতিক থাকে এইভাবে করে নিবা, তাহলে কিন্তু আমাদের আনসারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তার মানে এটার আনসার হবে কত আমাদের, এটার আনসার হবে আমাদের 4 টাইমস। তারপরের প্রবলেম আমাদের 17 নং প্রবলেম। 17 নং প্রবলেমে আমরা দেখি একটু। আচ্ছা, এখানে একটু ভুল আছে, 14তে একটু ভুল আছে, সেটা হবে মিউ নট আই বাই হচ্ছে আমাদের 14-এর ফর্মুলাটা একটু ভুল আছে, সেটা হবে যে মিউ নট আই বাই 2 আর নট পাই। এখানে পাই আসবে না, 14-এর ফর্মুলাতে কিন্তু পাই আসবে না। এটা একটু খেয়াল রাখবা, 14-এর মধ্যে একটু ভুল আছে আমাদের। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখন আসি আমাদের পরেরটা 17-তে। 17-তে কি বলছে দেখো। আচ্ছা, 17-তে বলছে একটি ট্রানজিস্টরে আলফার মান দেয়া আছে এত, আই এর মান দেয়া আছে, এখন বলছে আই ভি সমান কত মিলি এম্পিয়ার। আচ্ছা, তো আলফা সমান আমরা কি জানি, আলফা সমান আমরা জানি যে আইসি পাই হচ্ছে আইই। তাহলে এখান থেকে তুমি আইসিটা বের করে ফেলো। তাহলে আইসি সমান আমি কি লিখতে পারি, আলফা আই, আলফা আই। ওকে, তাহলে আলফার মান হচ্ছে 0.98 এবং আই এর মান হচ্ছে 1.5, 1.5। তাহলে এখানে মান চলে আসে কত, 1.47। এখন বলছে কি আই বিটা বের করার জন্য। তাইলে আই বি সমান আমরা লিখতে পারি আই মাইনাস হচ্ছে আইসি, আই মাইনাস আইসি। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 1.5 অ্যান্ড আইসির মান হচ্ছে 1.47। তার মানে এটা যদি ক্যালকুলেট করি 1.5 মাইনাস আনসার, তাহলে এটা আসবে 0.03, 0.03। তো এটার আনসার আসে কত ভাই, 0.03। তাহলে 17 আমাদের গেল। এখন আসো 18। এখন আসো আমাদের 18। তো 18তে কি বলছে দেখো, কোনো একটি যৌগের মধ্যে একই পদার্থের কিছু তেজস্ক্র পদার্থ আছে, ওই পদার্থের অর্ধায়ু দেওয়া আছে আমাদের কত 30 ইয়ার্স। 90 ইয়ার্স পরে ওই পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে। সো এইটা তুমি চাইলেই কিন্তু ভাই শর্টকাট দ্বারা করতে পারো, এটা চাইলেই শর্টকাট দ্বারা করতে পারো। সো শর্টকাট কি ছিল, শর্টকাটটা ছিল এইরকম। তুমি একটা পদার্থের 1/2 এন অংশ, এন অংশ অবশিষ্ট থাকে, ঠিক আছে, এন অংশ অবশিষ্ট থাকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে এন সমান আমরা লিখতে পারি কত সময়। ওকে, তোমাকে বলছে যে 90 ইয়ার্স পরে, তার মানে একটা সময় দিছে টি সময় পরে যদি, মানে টি সময় পর যদি, টি সময় পর যদি আমাদের এত অংশ অবশিষ্ট থাকে, তাহলে টি সমান লিখতে পারি, সরি এন সমান লিখতে পারি টি বাই টি হাফ। তাহলে এখান থেকে তোমার এন এর মানটা, টির মান দেওয়া আছে 90 ইয়ার্স এবং টি এফ এর মান দেওয়া আছে 30। তাহলে 90 বাই 30 মানে হলো 3। তার মানে 1/n টু দি পাওয়ার এন মানে হচ্ছে 1/কিউব, মানে 1/8। আচ্ছা, তো ফুলে আমরা এটা বুঝতে পারছি। এখন দেখি আমরা যে 19 নং, সেখানে কি বলছে দেখো, পানি ও কাচের প্রতিসংখ্য যথাক্রমে দেওয়া আছে 1.33 অ্যান্ড 1.5। পানিতে আলোর বেগ এত দেওয়া আছে, কাছে আলোর বেগ কত। এটা আনসার খুবই সহজ। আচ্ছা, পানি এবং কাচের প্রতিসংখ্য দেওয়া আছে, এখন পানিতে আলোর বেগ দেওয়া আছে, কাছে আলোর বেগ কত। তো এইখানে কাচের সাথে তোমার পানির রিলেশন না দিলেও পারতো, জাস্ট কনফিউশনের জন্য দিছে। তো এখানে কাচের আলোর বেগ দেওয়া আছে মানে কি 1.5 দেওয়া আছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসংখ্য মানে পরম প্রতিসংখ্য দেওয়া আছে। তাহলে পরম প্রতিসংখ্যা মিউ জি, মিউ জি সমান লিখতে পারি আমরা দেখো সি এ বাই হচ্ছে সিজি।
সিএ কি বাইতে আলোর বেগ, বাইতে আলোর বেগ আমরা জানি 2.99 ইন্টু 10⁸ বা 3 × 10⁸ বলতে পারো। তাহলে এখান থেকে আমরা কাঁচা আলোর বেগটা বের করতে পারি, সিজি সমান লিখতে পারি সিএ বাই হচ্ছে মিউ। তাহলে সি এর মান দেওয়া আছে 2 সরি, সি এর মান আমরা তো জানি 3 × 10⁸ আর মিউ এর মান দেওয়া আছে 1.5। তাহলে এটার আনসার কত আসবে? 2 × 10⁸ এমএস ইনভার্স 1। এইখানে এই যে পানিতে আলোর বেগ, এটাকে তুমি বলতে পারো আননেসেসারি ডাটা। ওকে, এটা দরকার নেই। তারপরের যে প্রবলেমটা, এইখানে অনেকে ভুল করতে পারে যে আলোকবর্ষের মাত্রা কি বলছে, তো অনেকেই পার সেকেন্ড বা অনেকেই মানে সময়ের যে মাত্রাটা এটাই দিতে পারে। সো আলোকবর্ষ কিন্তু সময় ইন্ডিকেট করে না, আলোকবর্ষটা আমাদের ইন্ডিকেট করে ডিস্টেন্স। দ্যাটস ওয়াই আলোকবর্ষের মাত্রাটা হবে ক্যাপিটাল এল। আলোকবর্ষের মাত্রাটা হবে ক্যাপিটাল এল। ওকে, আচ্ছা। তারপরে দেখো এইখানে দেখো কি বলছে, যে 60 ওয়াট এবং 220 ওয়াট, 220 ভোল্ট এবং 60 ওয়াট এবং 220 ভোল্ট বাল্ব দুটির রোধের অনুপাত কত? তাহলে ওয়াট মানে কি পাওয়ার মানে ক্ষমতা, আর এইখানে দেওয়া আছে ভোল্টেজ। ওকে, এখন আমরা রোধ বের করবো। ওকে ফাইন, তাহলে পি সমান আমরা জানি কি ভি স্কোয়ার বাই আর, পি সমান ভি স্কোয়ার বাই আর। শেষ। এখন তোমার রোধের অনুপাত, দ্যাটস ওয়াই তুমি R1/R2 সমান তুমি কি লিখতে পারো? সমান তুমি লিখতে পারো, দেখো এখান থেকে যদি আমরা আর সমান, তাহলে কি বলতে পারি? ভি স্কোয়ার বাই পি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ভোল্টেজের সমান বর্গের সমানুপাতিক এবং ক্ষমতার ব্যস্তানুপাতিক। তার মানে এখান থেকে তুমি লিখতে পারো দেখো V1/V2 হোল স্কোয়ার ইন্টু R2/R1। সরি, এখানে P2 নট R2, খালি ভুল করি কেন। এই যে এখানে হবে P2 বাই হচ্ছে P1। তাহলে V1 কত দেওয়া আছে? 220। V2 কত দেওয়া আছে? 110 স্কোয়ার। P2 কত দেওয়া আছে? P2 দেওয়া আছে আমাদের 60, এটাও 60। 60 ভেনিস বাদ। তাহলে 10 10 2 মানে হচ্ছে 4। তার মানে আনসারটা হচ্ছে 4:1। অনুপাত যেহেতু বলছে 4:1 লিখবা। তাহলে অনুপাত আকারে লিখবা, অনেকে 4 লিখে রাখছো, এটা ভুল হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু অনুপাত অনুপাতের মতোই লিখবা 4:1। আচ্ছা, তারপরে একটা দেখি বলছে কি একটি সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে ধারকটির পাত দুইটির মধ্যে বিভব পার্থক্য ভি। ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করতে হলে বিভব পার্থক্য কত করতে হবে? সঞ্চিত দ্বিগুণ করতে হলে বিভব পার্থক্য কত করতে হবে? তো পাত দুইটার মধ্যে বিভব পার্থক্য ভি দেওয়া আছে, এবং সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য তাহলে ইউ সমান আমরা জানি কি, ইউ সমান জানি হাফ সি ভি স্কোয়ার। আচ্ছা, তার মানে এখন বলছে কি বিভব পার্থক্য কত করতে হবে? বিভব পার্থক্য তার মানে ভি কত করতে হবে? তার মানে যেহেতু একটা ধারক একটি সমান্তরাল পাত ধারক, তার মানে সি মান কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ইউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তার মানে ভি সমান আমরা প্রপোর্শনাল টু বলতে পারি কি √ইউ। তার মানে তোমাকে বলছে সঞ্চিত শক্তি দ্বিগুণ করতে হলে তাহলে বিভব পার্থক্য কত করতে হবে? বিভব পার্থক্য করতে হবে √2 টাইমস, √2 টাইমস। আচ্ছা, তারপরে দেখো এই প্রবলেমটা আমার একটু আইকিউ গেম খেলা আর কি। এই প্রবলেমটাতে কি বলছে দেখো, কোনো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, কেন্দ্রে চার্জের মান দেওয়া আছে এত, গোলকটির কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরে, প্রাবল্য কত? সো আই এম ড্যাম শিওর তোমরা প্রাবল্যের ফর্মুলা টর্মুলা দিয়া এইটার মেথড করে ফেলছো। এটা কোনো ফর্মুলা টর্মুলা লাগবে না, এটার আনসার হচ্ছে 0। কেন 0? কারণ আমরা জানি গোলকের ভিতরে, কোনো একটা গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য হয়। তাহলে তার ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার, এই পয়েন্টটা কি গোলকের ভিতরে নাকি বাইরে? অবভিয়াসলি গোলকের ভিতরে, কারণ প্রাবল্য শূন্য। যদি বাইরে হইতো তাহলে তোমার ফর্মুলা অ্যাপ্লাই করে যে আনসারটা আসতো সেই আনসারটা বসেইতা। আই এম কি কথা কি ক্লিয়ার? আচ্ছা, তারপর একটা দেখো এখানে কি বলছে, একটি 5 ওহম রোধের তামার তারকে টেনে এন গুণ লম্বা করা হলো, তারটির পরিবর্তিত রোধ কত? তাহলে ফর্মুলা আমরা জানি কি আর প্রাইম সমান জানি কি এন স্কোয়ার আর। এই প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট, এন স্কোয়ার আর। তার মানে তোমাকে কি বলছে 4 গুণ লম্বা করা হয়েছে টেনে, তার মানে হচ্ছে 16 × 5 মানে কত? 80 ওহম। শেষ। তারপরে দেখো কোনো রোধের তলদেশ হতে ব্যাসার্ধ যদি হয় এন গুণ হয়, তাহলে 3 গুণ হয়, তাহলে রোধের গভীরতা কত? তাহলে এইটাও কিন্তু আমরা শর্টকাট দিয়ে করতে পারি ভাই, এটাও কি আমরা শর্টকাট দ্বারা করতে পারি। তাহলে ব্যাসার্ধ যেহেতু 3 গুণ হয়, তাহলে গভীরতা সমান আমরা জানি কি যে n³ - 1। আর এখানে তুমি লিখতে পারো যে 10⁻², শর্টকাটে যদি কোনো কিছু উল্লেখ নেই, এজন্য আমি 10⁻² লিখে ফেলছি। তাহলে n³ এর মান 3 গুণ যেহেতু বলছে, তাহলে 3³ - 1 ইন্টু 10⁻²। ওকে, তাহলে দেখো 10 ইন্টু, তাহলে এটার আনসার হবে যে 265.2 মিটার। 265.2 মিটার। শেষ। এটা আমরা শর্টকাটে করে ফেললাম।
ওকে, আবার কেউ যদি 10⁻³ মানে 10.3 ইউজ করো তাহলে কিন্তু হবে, এখানে 10.3 যদি ইউজ করো তাহলে কিন্তু হবে এটা আনসার। 10.3 ইউজ করলে তোমার আনসার হবে 267, 267., যদি তুমি এখানে 10.3 ইউজ করো তাহলে এটা আনসার হবে 267.8 মিটার। তো কোনো কোনো জায়গায় 10.3 শর্টকাটে আর কি। আবার তুমি যেহেতু এখানে তোমার কি বলে নাই, যে চাপ বলে নাই, বায়ুমণ্ডলীয় চাপ বলে নাই, না অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে ব্যাসার্ধ গভীরতার ফর্মুলা হচ্ছে n³ - 1, দেন হচ্ছে পি বাই হচ্ছে রো জি। এই পিটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, রোটা হচ্ছে পানি ঘনত্ব, আর জিটা হচ্ছে কি আমাদের অভিকর্ষীয় ত্বরণ। ওকে, তারপরের প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে একই পুরুত্বের দুটি তামার তারের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 1:2। একই বল দ্বারা তার দুটিকে প্রসারিত করা হলে তার দুটি বিকৃতির অনুপাত কত? যেহেতু পুরুত্ব সেম, দ্যাটস ওয়াই মানে মোটা। আহ, তারপরে কি বলছে, তোমাকে বলও সেম, তার দুটিকে প্রসারিত করা হয়েছে, তাহলে বিকৃতির অনুপাত। তাহলে এই যদি কনস্ট্যান্ট দেয় বল তারপরে পুরুত্ব এগুলো যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে বিকৃতির তার দৈর্ঘ্যের কি হয়, ব্যস্তানুপাতিক হয়। তাহলে এইটার আনসার হবে বিকৃতির অনুপাত 2:1। ওকে, পরের প্রবলেমটা বলছে কি দেখো, 2 মিটার দীর্ঘ কোনো তারের ব্যাস এত, এখানে ব্যাস দেয়া আছে। আচ্ছা, দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করায় ব্যাস হ্রাস, মানে ব্যাস এতটুকু হ্রাস পায়, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে পয়সনের অনুপাত কত? দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি যে পয়সন অনুপাত সিগমা সমান আমরা জানি কি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ ডেল ডি বাই ডি বাই হচ্ছে ডেল এল বাই এল। ওকে, তাহলে ডেল ডি তো দেই আছে তোমাদের যে 0.02 বাই হচ্ছে ডিটা কত দেওয়া আছে 2.5 মিলিমিটার দেওয়া আছে, সো এখানে আর কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এইটা দেওয়া আছে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে কত 4 সেন্টিমিটার, এটা দেওয়া আছে কত 2 মিটার। সো এইটাকে তোমার কনভার্ট করতে হবে, তার মানে 4 সেন্টিমিটারকে আমরা মিটার নেই, তাহলে 0.04। আচ্ছা, আর এটা হবে 2। তার মানে এখন যদি আমরা করি তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাব, অর্থাৎ 0.02 বাই হচ্ছে এই দেখুন 0.2 বাই হচ্ছে আমরা লিখতে পারি 2.5, আর এইখানে লিখতে পারি 0.04 বাই হচ্ছে আমাদের 2। তাহলে আনসারটা হবে আমাদের পয়সনের অনুপাত 2/5, 2/5, বা এটাকে যদি করি আমরা 0.4, মানে আনসারটা হবে আমাদের 0.4। পয়সা অনুপাতের কিন্তু কোনো কি নাই, ইউনিট নাই, একটা ইউনিট লেস বা ডাইমেনশন লেস প্রপার্টিস। আচ্ছা, এখন দেখো 28 নং প্রবলেমে বলছে কি যে কোন অঞ্চলে জি এর মান সর্বাধিক হবে, কোন অঞ্চলে জি এর মান সর্বাধিক, সেটার আনসার হচ্ছে মেরু অঞ্চল, মুখস্থ ভ্যালু। তারপরে দেখো কোন বস্তুর ভরবেগ 50% বাড়লে গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পায়, এখানে গতিশক্তির বৃদ্ধি বলছে কিন্তু, এবং ভরবেগও বৃদ্ধি বলছে। প্রশ্নটা পড়বা, ভরবেগ 50% করা হয়নি, এখানে বলছে ভরবেগ বৃদ্ধি। সো বৃদ্ধি যদি হয় তাহলে এখানে পরিবর্তন দেওয়া আছে, তার মানে ডেল পিটা দেওয়া আছে 50%। তাহলে P2টা সমান কত হবে, P2টা হবে P1 এর 1.5, 1.5 আমি যদি এটাকে, এই যে 50% দেওয়া আছে তার মানে এটাকে 0.5 লিখতে পারো, তার মানে P2টা হবে P1 এর এতটুকু। ওকে, এখন আমাকে বলছে গতিশক্তি, তার মানে আমরা ই প্রপোর্শনাল টু কি লিখতে পারি যে পি স্কোয়ার। তাহলে এইখানে ই প্রপোর্শনাল টু 1.5 স্কোয়ার, বা তুমি লিখতে পারো 2.25, 2.25। তার মানে এখন আমাকে কি বলছে, যদি বলতো যে তাইলে গতিশক্তি কত শতাংশ হবে, তাহলে আনসারটা হয়ে যেত 225%। প্রশ্ন বলছে গতিশক্তি বৃদ্ধি কত হবে, তার মানে এটা থেকে তুমি 100 বিয়োগ করো, আনসার হচ্ছে 125%, যদি 100 বিয়োগ করি আর কি। 30 নং প্রবলেম, এইটা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবা যে 30 গ্রাম, সরি 100 গ্রাম ভরের 50 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেলকে আণবিক অবস্থা হতে উলম্ব অবস্থায় নিতে কৃতকাজ করতে। তার মানে এটার ফর্মুলা কি, যে ই সমান, আমি এখানে এটা মুছে ফেলি, যে এইটা আমরা মুছে ফেলি, যে ই কৃতকাজ ডাব্লিউ সমান আমরা লিখতে পারি হাফ এম জি, দেন হচ্ছে এল মাইনাস বি, এই ভি দ্বারা পুরুত্ব আর এল দ্বারা তোমার দৈর্ঘ্যটা বোঝায়। তাহলে হাফ থাকলো, এম এর মান 100 গ্রাম মানে হচ্ছে 0.1, জির মান হচ্ছে 9.8, এল এর মান যেহেতু মিটার স্কেল বলছে এল এর মান হচ্ছে 1। আচ্ছা, আর পুরুত্ব 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5। তার মানে আনসারটা কত দাঁড়াইলো, আনসারটা দাঁড়াইলো আমার 0.98, 0.98 ইন্টু 0.5 ইন্টু 0.5। আনসারটা হবে যে আমাদের 0.245 জুল। কৃতকাজ এতটুকু, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, আনসার শেষ। ওকে,
এখন যদি তোমরা বলো যে ফিজিক্সের এই যে 30টা প্রবলেম আমি দেখাইলাম, এই 30টা প্রবলেমের মধ্যে ইম্পর্টেন্স কোনগুলো, এই 30টা প্রবলেমের মধ্যে ইম্পর্টেন্স কোনগুলা, তাহলে প্রথম দিকেই আমি বলে দিয়েছিলাম 2 নং, 3 নং, দেন হচ্ছে 6 নং প্রবলেমটা ইম্পর্টেন্স, দেন হচ্ছে 8 নং প্রবলেমটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমাদের এইখানে 9 নং প্রবলেমটা তোমাকে ডিরেক্ট ভরবেগের পরিবর্তন এইভাবে, আমি তো একটু ঘুরিয়ে দিছি, পেঁচিয়ে দিছি, তোমাকে ডিরেক্ট এইভাবে ব্যাকটেক দিয়ে দিতে পারে, এত মানে স্কেলার ফরম্যাটের মতো আর কি দিয়ে দিতে পারে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমার এই যে ফর্মুলাটা 14 এর ফর্মুলাটা, এটা যদিও তোমাদের ফুল সিলেবাসে, বাট এই ফর্মুলার ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। দেন হচ্ছে ইয়ং এর 16টা ইম্পর্টেন্ট আছে। দেন আমরা যদি বলি ট্রানজিস্টর, মানে এই যে দশম অধ্যায় থেকে আসলে এই টপিক্সটাই আসতে পারে আর কি, বা তোমার ইয়ে আছে। দেন 18টা ইম্পর্টেন্ট আছে। দেন 19, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে টু মাচ ইম্পর্টেন্ট যাকে বলে আর কি। তারপরে তোমার এই যে 23টা ইম্পর্টেন্ট, 24টা ইম্পর্টেন্ট, 25টা ইম্পর্টেন্ট, 25 ইম্পর্টেন্ট। তারপরে তোমার 27টা ইম্পর্টেন্ট, 27 নংটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার 29টা ইম্পর্টেন্ট, 30টা ইম্পর্টেন্ট। এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথগুলা, এই হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথগুলা। ওকে, ফিজিক্সের ক্ষেত্রে আজকে যে মডেল টেস্ট 2 এর। এখন চলো আমরা উচ্চতর গণিতটা দেবো, উচ্চতর গণিতে কি কি প্রবলেম আছে। তো উচ্চতর গণিতে কি বলছে দেখো, কে এর মান কত হলে যে সমীকরণের মূলগুলো পরস্পরে কি হবে, উল্টো হবে। তাইলে সমীকরণের মূলগুলো উল্টার কন্ডিশন কি, সো মূলগুলোর উল্টার কন্ডিশনটা অ্যাপ্লাই করবা। এটা শর্টকাট আছে ভাই, আমার এখন শর্টকাট আমি ভুলে গেছি সত্যি হতে, এটা টু বি অনেস্ট কথা। ওকে, আচ্ছা, একটু হোল্ড করো, আমি শর্টকাটটা বলে দিই। তাহলে দেখো এটা শর্টকাট হচ্ছে, আমি এখানে শর্টকাটটা লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস সি ইজিক্যাল 0। এই সমীকরণের যে মূলদ্বয় একটি অপরটির যদি উল্টো হয়, মূলদ্বয় যদি একটি অপরটির উল্টো হয়, তাহলে মানে এই প্রশ্নটাই যেটা বলছে যদি উল্টো হয়, তাহলে কন্ডিশন হচ্ছে সি ইজ ইকুয়াল এ। সি ইজ ইকুয়াল কি এ, তাহলে সি বলতে কত আছে ভাই, কে প্লাস ওয়ান আছে, তার মানে সি বলতে দেওয়া আছে আমাদের কে প্লাস ওয়ান। এ বলতে কত দেয়া আছে আমাদের, কে স্কোয়ার মাইনাস থ্রি, তাহলে ইজ ইকুয়াল কে স্কোয়ার মাইনাস থ্রি। তার মানে এখানে আমরা একটা সমীকরণ পাইবো, এই সমীকরণ সলভ করলে কিন্তু হয়ে যাচ্ছে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 = 0। এটা এখন সলভ করো ক্যালকুলেটর দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে 1 - 3, দেন হচ্ছে আমাদের -4, তাহলে আনসার হবে 4 আর 1, আনসার হবে 4 আর -1, 4 আর -1, 4 আর -1। আচ্ছা, পরের যে প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা কিন্তু আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি আসছে 25-26-এ। এখানে কি বলছে, মাত্রা একটা ম্যাট্রিক্সে দেয়া আছে, এটার মাত্রা কত, তাহলে এটা অ্যানালাইসিস করেই তুমি বের করতে পারবা। এটার মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে 2/2, দেন হচ্ছে এটার মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে 2/3। তার মানে এ ক্রস বি এর মাত্রা কত হবে, তাহলে এই দুইটা যদি কেটে ফেলি তাহলে 2/3 হচ্ছে। আর এটার মাত্রা কত, এটার মাত্রা হচ্ছে আমাদের 3/1। তার মানে এটা যদি কেটে ফেলি তাহলেই আমাদের আলটিমেটলি মাত্রা কত হচ্ছে 2/1, 2/1। আচ্ছা, এখন দেখো এই প্রবলেমটা, এই টাইপের প্রবলেমটা এইবার কিন্তু সেম জিএসটি তে আসছে, সো এই প্রবলেমটা ইম্পর্টেন্ট আছে। সো এটা যদি আমরা দেখি, এখানে কি বলছে, 4 × NC1 ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি NC2। এটা যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, চাইলে তোমরা দেখতে পারো, না এটা তোমরা স্কিপ করে অন্য প্রবলেমে যাইতে পারো। n ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে তোমার 1 ফ্যাক্টোরিয়াল আর কি। আর এটাকে লিখতে পারো তুমি n ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে n-2 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল বাদ, এখন দেখো n-1 এবং n-2 এই দুটার মধ্যে বড় কে n-1, তাহলে বড়টাকে তুমি যদি ফ্যাক্টোরিয়াল করো তাহলে কিন্তু ছোটটা পাইবা আর কি। তাহলে 1 বাই হচ্ছে আমরা n-1, দেন হচ্ছে n-2 ফ্যাক্টোরিয়াল পাইবা, 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1, সো এটা বের করি না, 1 বাই হচ্ছে n-2 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল এর মান কিন্তু আমরা জানি কত, 1। তার মানে 4/n-1 ইজ ইকুয়াল 1/2। তার মানে এখানে করি তাইলে n-1, দেন হচ্ছে n এর মান কত আসবে, 9। তার মানে এটার আনসার হচ্ছে 9, এটা আনসার হচ্ছে 9। তারপরে দেখো, কোন সামান্তরিকে একটি কর্ণের দুইটি প্রান্তবিন্দু দেওয়া আছে, দেন দেওয়া আছে তৃতীয় শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে কি চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মান কত। তার মানে আমি যদি এখানে চিত্রটা একটু আঁকি, ধরো একটা সামান্তরিকই ধরলাম, কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে, এইটা দেওয়া আছে 2, 5, আর এটা দেওয়া আছে আমাদের 6, 8। ওকে, আর তৃতীয়টা দেওয়া আছে ধরো 5, 9, আমরা বলছি চতুর্থটা কত, তাহলে এটা ইজি এইভাবেই করে ফেলবা। যে এইখান থেকে ধরো, এইখান থেকে যেহেতু আমরা বাম লেফট পার্টে আছে, তাহলে এইখান থেকে যদি এইখানে আসি, তাহলে এক্স এর মান কত কমছে, 3 কমছে, তাহলে 6 থেকে এইখানে আসবা, তাহলে এক্স এর মান কত কমাইবা, 3 কমাইবা। আচ্ছা, ওয়াই এর মান কত কমছে, তোমার ওয়াই এর মান তোমার 4 কমছে, 9 ছিল এখানে হয়েছে 5, তাহলে এখানে 8 আছে, তাহলে 4 কমাইলে কত হবে, 4 হবে। তার মানে এটার আনসার হবে 3, 4, শেষ।
তারপরে দেখো এই রেখাটি ওয়াই এর খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, তার মানে এইটাকে ফর্মুলা নিবা এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি ইজ ইকুয়াল 1, এই ফর্মুলা নিবা। তার মানে 12 দ্বারা ভাগ করে ফেলো, তাহলে এক্স বাই হচ্ছে আমাদের 4 প্লাস ওয়াই বাই 6 ইজ ইকুয়াল 1, তার মানে ওয়াই এর খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে 6, মানে ওয়াই এর নিচে যে একটা থাকবে সেটাই হচ্ছে আনসার। যদি বলতে এক্স এর খণ্ডিতাংশের দৈর্ঘ্য হতো তাহলে আনসার হতো 4। আচ্ছা, এখন বলছে কি দেখো এইটার কার্তেশীয় সমীকরণ লিখো। আমরা আর জানি আমরা কি মডুলাস আর সাইন থিটা। কার্তেশীয় সমীকরণে কি থাকতে পারবে না, কার্তেশীয় সমীকরণে আমাদের কোনো আর থাকতে পারবে না, কোনো কি থাকতে পারবে না, আমাদের সাইন থিটা থাকতে পারবে না, এ থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এই সমীকরণটাকে এগেন আর দ্বারা গুণ করি, আর দ্বারা গুণ করলে পাইবো আর স্কোয়ার এ আর সাইন থিটা। তাহলে আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ তো আর এ থাকলোই, আর সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। তার মানে আনসারটা আলটিমেটলি যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল 0, শেষ। এই হচ্ছে আমাদের মূলত কার্তেশীয় সমীকরণ। আচ্ছা, 37 কি বলছে, এই রেখাটি বলছে এই বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে সি এর মান কত। তাহলে একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করার কন্ডিশনটা কি, কেন্দ্র হতে ওই রেখার দূরত্ব ইজ ইকুয়াল ব্যাসার্ধ, কেন্দ্র হতে রেখার দূরত্ব ইজ ইকুয়াল ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত, খুব ফার্স্টলি এগুলো বের করতে হবে। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 2, ওকে। আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে তোমার যে 5 প্লাস সি, ব্যাসার্ধ হচ্ছে 5 প্লাস সি। আচ্ছা, এখন এইটা থেকে মানে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব হচ্ছে দেখো মডুলাস অফ, জাস্ট এই পয়েন্টটাই বসিয়ে দাও, তাহলে 4 মাইনাস 6 মাইনাস 8, দেন হচ্ছে এখানে পাইবো আমি 5, ওকে, ইজ ইকুয়াল রুট ওভার 5c, ঠিক আছে, রুট ওভার 5c। তাহলে এখানে কত পাই আমি, তা 14 থেকে আমাদের এখানে মেবি 9 আসে আর কি, 9/5 হচ্ছে রুট ওভার 5 - 6। আমি কিন্তু তাড়াহুড়ো করে করতেছি, সো ক্যালকুলেশনে ভুল থাকলেও থাকতে পারে, জাস্ট প্রসেস গুলো আমি দেখিয়ে দিচ্ছি আগে। এখন তুমি কি করবা, এখন তুমি স্কোয়ার করে ফেলো, স্কোয়ার করলে পাইবা 81 বাই হচ্ছে 25, দেন হচ্ছে 5 - 6। এখন এইখান থেকে সির মানটা বের করে ফেলবা, শেষ, ওকে। আচ্ছা, তারপরে বলছে কি এই বিন্দুদ্বয় মানে বিন্দুদ্বয় কোনো বৃত্তের বেশের দুটি প্রান্তবিন্দু হলে তাহলে সমীকরণ কি, তাহলে ইজি, x - 4 দেন হচ্ছে x+4 প্লাস y - 3 দেন হচ্ছে y+3 ইজ ইকুয়াল 0। তুমি এইখানে রাখতে পারো, বা তুমি এই যে যে আমাদের যে সাধারণ যে সমীকরণটা আছে ওই সাধারণ সমীকরণে নিতে কি পারো, সাধারণ সমীকরণে নেওয়াটাই কি হবে, আমাদের বেটার হবে। এখন দেখি আমরা 39 কি বলছে যে সাইন এক্স এর রেঞ্জ কত। তাহলে সাইন এক্স এর রেঞ্জ দেখো, ডোমেনের মান ইনপুট দিলে তুমি যে আউটপুটটা পাবা সেটাকেই বলা হয় কিন্তু আমাদের রেঞ্জ। এখন এক্স এর তুমি যে কোনো মান ইনপুট দাও, এক্স এর যে কোনো বাস্তব মান ইনপুট দাও, তাহলে তুমি সাইনের মান পাইবা, সর্বনিম্ন মান পাইবা -1 এবং সর্বোচ্চ মান পাইবা +1, কজের ক্ষেত্রে সেম। তাহলে তুমি এক্স এর দুনিয়ার যত বাস্তব মান আছে সবগুলো বাস্তব মান ইনপুট যদি দাও, তাহলে লোয়েস্ট মান -1, হাইয়েস্ট মান +1, তাহলে রেঞ্জটা হবে -1 থেকে +1। তাহলে এটা সাইন এক্স এর রেঞ্জও -1 থেকে +1, কজ এক্স এর রেঞ্জও কিন্তু -1 থেকে +1, এটা মাথায় রাখবা। আর এইটা কি করবা, কন্ডিশন হচ্ছে এইটা। এখন অনেকেই আছে এটা ক্যালকুলেটর দিয়ে করো, সো এই ধরনের ম্যাথগুলা ক্যালকুলেটর করা থেকে ফর্মুলা ওয়াইজ করা বেটার, কারণ এই ম্যাথটা দিছেই তুমি ফর্মুলা জানো কিনা সেটা জাস্টিফাই করার জন্য, ওকে। সো ক্যালকুলেটর দিয়ে করলে মেবি ফ্র্যাকশনাল আসে, সো ফ্র্যাকশনাল রাখবা না, সেটা তুমি ইয়ে করে রাখবা যে এই জানি এখানে যেরকম দেয়া আছে 3/5, এই আকারটা এই আকারটাই করবা। তাহলে এইখানে আমরা সাইন ইনভার্স সমান আমরা জানি কি, যে লম্ব বাই অতিভুজ, ত্রিভুজ দিয়ে যারা বিপরীত ত্রিকোণমিতি করছো সেটা তারা জানার কথা। তাহলে আমি এখানে লিখতে পারি দেখো সাইন ইনভার্স 3/5 কে আমি লিখতে পারি টেন ইনভার্স আমি লিখতে পারি 3/4, তার মানে আনসারটা হবে 3/4। ক্যালকুলেটর দ্বারা করলে কিন্তু অনেক সময় 3/4 না আসে, তোমার 0.745 চলে আসবে আর কি। সো এটার আনসার, প্রিফারেবল আনসার আমি বলবো যে 3/4 রাখাই যুক্তিসঙ্গত। তারপরে যদি তুমি ফর্মুলা না জানো তাহলে তুমি 0.75 দিয়ে আসবা, বাট সেরে আসবা না কোনো কিছু। আচ্ছা, আচ্ছা, তারপরে প্রবলেমটা দেখো, ওয়াই ইকুয়াল 1/x হলে ওয়াই এর 18তম অন্তরজ কত, ওয়াই এর 18তম অন্তরজ কত। তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলা আমরা জানি কি, n ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে x⁻n+1, তার মানে এটার আনসার হবে 18 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে x⁻19, 18 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে x⁻19, ওকে। তারপরের প্রবলেমটা, পরের প্রবলেমটা এখানে লিমিট দেয়া আছে, সো এটা ক্যালকুলেটারে বসাইলেই তোমার আনসারটা চলে আসবে, ক্যালকুলেটারে বসাইবা আনসারটা চলে আসবে, ইনফিনিটি লিমিট দেওয়া আছে কিন্তু। আচ্ছা, okay. এটার আনসার 1ই আসবে, কারণ তুমি লো হসপিটাল করো, লো হসপিটাল মানে কি উপরে নিচে অন্তরকরণ। তাহলে এই দেখো এটাকে যদি আমি একবার অন্তরজ করি তাহলে e⁻x আসবে, e⁻x এর অন্তরজ e⁻x, এটা কাটাও, তার মানে আনসার হচ্ছে 1, ওকে। তারপরে বলছে কি একটি 3/3
আকারে ম্যাট্রিক্স এইটা দেওয়া আছে। এখন বলছে কি যে এইটার মান কত, এইটার মান খুব সম্ভবত আমাদের 40 আসে। আচ্ছা, তাইলে 40 কি রকম দেখো, আমি এখন যদি একটু বলে দিই, সেটা হচ্ছে এন বাই এন আকারে যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয় এবং তোমার মডুলাস অফ এইটা সমান যদি এম থাকে, এবং তোমাকে যদি বলে পি টু দি পাওয়ার এফ, পি টু দি পাওয়ার এ, আচ্ছা, পি টু দি পাওয়ার এ সমান মানে পি এ সমান কত, তাহলে এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে আমাদের যে এই যে পি টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে এই যে মানটা দেওয়া আছে যেটা এটা। তার মানে এইখানে আমি যদি লিখি, তাহলে এই ধরনের কেসে, এই ধরনের মডুলাস কেসে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আরো 3টা ফর্মুলা আছে, ওই 3টা ফর্মুলাও একটু দেখে নিব। ঠিক আছে, যারা পেইডে আছো তোমাদের কিন্তু স্লাইডের মধ্যে আছে, ফর্মুলাটা দেখে নিও। আর নাইলে তোমরা বিভিন্ন ভার্সিটি কত কিন্তু ফর্মুলা গুলা দেওয়া আছে, শর্টকাট ফর্মুলা। তাহলে এটার আনসার 40 আসবে। পির মান কত? পির মান হচ্ছে আমাদের 2। তারপরে এম এর মান কত? এম এর মানটা হচ্ছে আমাদের 5। আর এন এর মানটা হচ্ছে আমাদের 3। তার মানে দেখো 2 কিউব ইন্টু 5, দ্যাটস ওয়াই হচ্ছে 8 ইন্টু 5 মানে হচ্ছে 40। তাহলে এটার আনসারটা কত দাঁড়াইলো ভাইয়া? এটার আনসারটা দাঁড়াইলো 40। তারপরে বলছে কি এই ফাংশনটির সর্বোচ্চ মান কত? এই যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের জন্য তুমি কি করবা? অন্তরীকরণের সাহায্যে বের করবা। ওকে, এই ফাংশনের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানের জন্য তুমি অন্তরীকরণের হেল্প নিবা, নিয়ে করবা। এটার আনসার অন্তরীকরণ দিয়ে করলে 29/4 আসবে। আচ্ছা, তারপরে দেখো এই জিনিসটা এইখানে কি বলছে যে এটা কিন্তু মেবি এবার সেম জিএসটি টাইপের বলছে। আচ্ছা, তো এইটা সমান যদি 1 হয় এবং এইটা সমান যদি এইটা হয়, তাহলে 1 থেকে 5 এর ভ্যালু কত? 45। তাহলে এটার মান খুব সম্ভবত আসে আমাদের -1, খুব সম্ভবত আসে -1। তারপরে এইগুলা ক্যালকুলেটর দিয়ে করবা, যা আসে তাই। তারপরে এইটা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি কি, এই যে উপবৃত্তের ক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল হলো পাই এবি। তাহলে এর মান তো আর এটা তো আর আনসার তো হয়ে গেছে পাই এবি। এইটা এইটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে হবে না, এটা লিয়াতের ফর্মুলাতে করতে হবে। ক্লিয়ার? লিয়াতের ফর্মুলাতে করতে হবে। তারপরে দ্বিপদীর কততম পদ এক্স বর্জিত, এগুলো শর্টকাটও আছে, চাইলে তুমি শর্টকাটও করতে পারো, বা এইটার শর্টকাট করার প্রয়োজন বলে না। এক্স বর্জিত মানে কি? এক্স টু দি পাওয়ার 0 হতে হবে। তাহলে আমি ধরে নিলাম আর প্লাস 1 তম পদই হচ্ছে এক্স বর্জিত, মানে এক্স এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এটার ফর্মুলা কি? যে 16 CR, 16 CR, তার মানে এক্স টু দি পাওয়ার আর -1, দেন হচ্ছে -1, দেন হচ্ছে 1/r। তাহলে এখানে আলটিমেটলি তাইলে আমি কি লিখতে পারি? 16 CR, এখানে আর টু দি পাওয়ার থাকো, -1 টু দি পাওয়ার আর, বুঝলাম। দেন হচ্ছে আমাদের এখানে তো এক্স বর্জিত, তাইলে এক্স এর পাওয়ার মানে এক্স 16 - 2r লিখতে পারি। তাহলে এক্স বর্জিত যেহেতু, তার মানে 16 - 2r সমান 0 হবে, 0। তাহলে 16 আমরা কি লিখতে পারি? 2r লিখতে পারি। তার মানে আর সমান কত দাঁড়াইলো? আমাদের আর সমান দাঁড়াইলো 8। তাহলে দ্বিপদী কততম পদটি এক্স বর্জিত, মানে নবমতম পদটি এক্স বর্জিত। তারপরেরটা দেখো, বলছে কি কোনো দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের সমষ্টি দেওয়া আছে এত এবং অন্তর দেওয়া আছে এত, তাহলে বলছে কি আমাদের সমীকরণটি নির্ণয় করো। তার মানে ধরো তোমার মূল হচ্ছে আলফা প্লাস বিটা সমান দেওয়া আছে 6, আলফা মাইনাস বিটা সমান দেওয়া আছে তোমার 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 আলফা সমান লিখতে পারি 10। তাহলে আলফা সমান আমি কি লিখতে পারি? আলফা সমান লিখতে পারি 5, আর বিটা সমান লিখতে পারি আমি 1। তার মানে তুমি মূল জানো, তাহলে সমীকরণ কত? তাহলে সমীকরণটা হবে x², দেন হচ্ছে -6x, দেন হচ্ছে আমাদের 5 = 0, শেষ। এখন বলছে এই সমীকরণে একটি মূল যদি এত হয়, তাহলে অপর মূলগুলো কত? তাহলে একটা মূল এত হলে অপর আরেকটা মূল হবে এইটা, তাহলে তৃতীয় মূলটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের সমষ্টি, মূল তিনটার সমষ্টি হচ্ছে -b/a। তাহলে দেখো, তৃতীয় মূল ধরলাম আমি সি, তৃতীয় মূল ধরে নিলাম সি। তাহলে 2i + 1 - 2i + c সমান লিখতে পারি -b/a। বি বলতে আছে -3, তার মানে এটা আলটিমেটলি 3। 2i কাটা, তার মানে c সমান তুমি লিখতে পারো 1। তার মানে তৃতীয় মূল হবে 1। তার মানে আমাদের আনসার হলো 1 2 1 - 2i, শেষ। এখন দেখো এইটার ভ্যালু কত? এইখানে দেখো এইটাতে কিন্তু ওমেগা হয়ে যাইতো, এটা ওমেগা হয়ে যাইতো যদি এখানে /2 থাকতো। তাহলে আমি এখানে ওমেগা আকারে সাজাই এটাকে 52 কে। তাহলে আমি দেখো এখানে আমি লিখলাম -1 + √-1/2^4। এখন আমি 1/2^4 বেশি লিখছি, তার মানে এখানে আমি 2^4 করে ফেলি। বুঝাইতে পারলাম? 1/2^4 বেশি লিখছি, এর জন্য আমি এখানে কি করছি? 2^4 করে ফেলছি। আচ্ছা, ফাইন। সিমিলার কেস আমি এখানে 2^4 লিখলাম, দেন আমি 1 -1 - √-3/2 4 লিখলাম।
তার মানে এইটাকে তুমি যদি ওমেগা লিখো, তার মানে তুমি লিখতে পারতেছো 2 টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4, তাহলে এটাকে লিখতে হবে ওমেগা স্কোয়ার, মানে ওমেগা টু দি পাওয়ার 8। তার মানে 2 টু দি পাওয়ার 4, দেন আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা জানি কি -1। তার মানে এটার আনসার হবে -16। এটার আনসার হবে -16। আচ্ছা, এখন দেখো এই যে এই কাহিনীটা কি, এইটা একটা উপবৃত্ত নির্দেশ করে, এটা শর্টকাটেই দেখে ফেলবো উপবৃত্ত। তারপরে দেখো এডমিশন শব্দটিকে কতভাবে একত্রে সাজানো যায়, কতভাবে একত্রে সাজানো যায়। তার মানে এই যে একত্রে সাজানোর ক্ষেত্রে যে জিনিসটা দেখাবা, আগে দেখাবা এখানে গণ বা কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। তার মানে যতটা থাকবে ঠিক তত ফ্যাক্টোরিয়াল হবে লব হিসাবে। দেন দেখবা সিমিলার কয়টা আছে, মানে এস কয়টা আছে, এখানে এস আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। দেন আর কোনো কিছু আছে কি, দুইটা আই আছে দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। এখন আবার এইভাবে করবা না, এস দুইটা আই দুইটা মানে 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করবা না, আলাদা আলাদা করে দিবা। এস দুইটা গ্রুপ আছে 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, আই দুইটা গ্রুপ আছে 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। এইটাই হচ্ছে একত্রে সাজানোর প্রসেস। মানে এটা ক্যালকুলেটর দিয়ে যে ভ্যালু আসে এইটা বসাইতে পারো বা এইটাও লিখতে পারো। ওকে, তাহলে 54টা গেল। তারপরে আসি, এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ফর্মুলা কি, তার নির্ণায়কের মান 0। তার মানে এখন এর নির্ণায়কের মান বের করো, তাহলে এ+5 -6 = 0। তার মানে আলটিমেটলি লিখতে পারো, দেখো a² + 5a - 6 = 0। এইখান থেকে তুমি ক্যালকুলেটর দিয়ে তুমি এর মান বের করে ফেলবে। আমি আর এটা করিয়ে দিই না। পরের প্রবলেমে বলছে কি যে একটি বাক্সকে 3টি লাল, 3টি সবুজ, একটি নীল বল আছে। দৈবভাবে 3টি বল তোলা হলে 2টি সবুজ হওয়ার সম্ভাবনা হবে। দৈবভাবে তুমি কয়টা বল তুলবা, তুমি 2টা বল, 3টি বল তুলবা। তার মানে কি 2টি বল সবুজ হওয়ার সম্ভাবনা কত। তাহলে এইটা কিভাবে বের করতে পারি, তাহলে টোটাল বল কয়টা আছে, এখানে টোটাল বল আছে তোমার 60টা। টোটাল বল আছে কিন্তু আমাদের 60টা, তুমি তুলবা কয়টা, তুমি 3টা তুলবা। তো এই ধরনের কেসে যখন পুরাটা নিয়ে না হয়, একটা যখন থাকে, না থেকে তোমার 2টা 3টা থাকবে, তার মানে সম ফলাফলটা আমরা লিখতে পারি। দেখো 7, টোটাল বল আছে 60টা, 303টা, তার মানে 3টা বল বাছাই করছে 7C3। ওকে, এখন দেখো 2টা সবুজ হওয়ার সম্ভাবনা কত, তাহলে সবুজ বল আছে কয়টা, 3টা। সবুজ বল আছে আমাদের 3টা, তার মানে এটাকে লিখতে পারি 3C2 ইন্টু, এখন 3টে সবুজ বল শেষ, বাকি 4টা বল থেকে তুমি কয়টা বল নিবা, একটা বল সিলেক্ট করবে, শেষ। এইটাই হচ্ছে ফর্মুলা। মানে এটা ক্যালকুলেটরে দিবা, দিলে কিন্তু তোমার যে আনসারটা আসবে সেটাই হচ্ছে আনসার। তো এটার আনসার মোস্ট প্রবাবলি আসে 12/35। 12/35। আচ্ছা, তারপরে দেখো একটি কণিকের উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, সেটি কোন ধরনের কণিক, তাহলে উৎকেন্দ্রিকতার মান কত, 1-এর চেয়ে ছোট না, তাহলে উৎকেন্দ্রিকতার মান 1-এর চেয়ে ছোট হলে সেটা হচ্ছে উপবৃত্ত। এখন দেখো এইটাও কিন্তু শর্ট সিলেবাসের বাইরে, 58। এখানে বলছে কি -1 2x - 3 আর 5 কে পরম মানের সাহায্যে সাজাও। তাহলে পরম মানের সাহায্যে সাজাইবা। তো এইটার ক্ষেত্রে কি করবা, এটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল এই যে এক্স গুলাকে তুমি সিঙ্গেল করার চেষ্টা করবা। তাহলে -1, দেন হচ্ছে এখানে কি -3 দেওয়া আছে না, তো উভয় পক্ষে +3 করো, সব জায়গায় +3। এই যে জাস্ট অসম থাকে তুমি সমান হিসেবে কল্পনা করবে। দেন হচ্ছে 5 + 3, তার মানে এখানে আলটিমেটলি কি পাচ্ছ তুমি, 2, দেন হচ্ছে 2x, দেন হচ্ছে তুমি 8। ঠিক আছে, সো এখন যে জিনিসটা করবা, এখন যে জিনিসটা তুমি করবা, যে এইখানে এখন তুমি চাইলেই 2 দ্বারা ডিভাইডেড করতে পারো, তাহলে 1x, দেন হচ্ছে 4। এখন তুমি এই দুটার এভারেজ নিবা, এই দুইটার এভারেজ নিবা। আচ্ছা, এভারেজ নিবা, তাহলে এভারেজ নিলে কত আসবে, 1 + 4/2, দেন হচ্ছে তুমি 5 পাইছো, সরি 5/2 পাইছো, এভারেজ নিলে 5/2 পাইছো। এই এভারেজটা সব জায়গা থেকে বিয়োগ করবা, 1 মাইনাস হচ্ছে 5/2, দেন হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 5/2, দেন হচ্ছে 4 - 5/2। ওকে, তাহলে এখানে যদি তুমি বিয়োগ করো তাহলে আসবে কত, -3/2। দেন এইখানে তুমি লসাগু নিয়ে ফেলো, তাহলে 2x - 5 আসবে, আর এখানে তুমি যদি নাও মানে 3/2 আসছে। তার মানে তুমি এখন দেখো 2 দ্বারা কিন্তু সবগুলাকে গুণ করে ফেলো, তাহলে -3, দেন হচ্ছে 2x - 5, দেন হচ্ছে 3। এখন দেখো পরম মানে সাজানোর ফর্মুলাটা কি আমরা সবাই হয়তো বা জানি না, তাহলে ফর্মুলাটা হচ্ছে -a, দেন হচ্ছে x, দেন হচ্ছে a। এইটা যদি থাকে তখনই তুমি লিখতে পারো মডুলাস অফ x সমান হচ্ছে এটা লিখতে পারো। বা তোমার যদি এই আকার থাকে তাহলে তুমি রিভার্সে এটা লিখতে পারো। তাহলে কিন্তু আমাদের এই আকারটাই আছে, দেখো -3 + 3 আছে, দুটি বাইরে আছে, তার মানে এটাকে লিখতে পারো মডুলাস অফ x - 5, এইটা, শেষ।
তাহলে এটার আনসার হবে যে মডুলাস অফ 2x মাইনাস 3, সরি 2x মাইনাস 5, এই 3। হোপফুলি আমি শর্টকাটের মধ্যে যতটুকু পসিবল হয় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখন বলছে কি প্রাসের কি দেয়া আছে, যে প্রাসকে এত বেগে এত অনুভূমিক পাল্লা চূড়া হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কত। তাহলে আদি বেগ দেয়া আছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ দেয়া আছে, সর্বোচ্চ উচ্চতাটা বের করবো। তাহলে উচ্চতা কি ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা যদি দেখো প্রাসের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, আমরা ভাবি যে সেটা হয়তো বা পড়ন্ত বস্তুর মতোই হয় না, বাট এটা পড়ন্ত বস্তুর মতোই হয়। যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বলতো তাহলে আমরা কি করতাম, তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতা এইচ সমান লিখতাম কি u²/2g। ওকে, তোমার ফর্মুলাটা এইটাই u²/2g, ঠিক আছে। বাট যেহেতু অ্যাঙ্গেল দিয়া দিছে তার মানে উলম্ব এক্সিস অ্যাঙ্গেলের সাথে তুমি সাইন ইউজ করবা, তাহলে u², দেন হচ্ছে sin² 30/2, শেষ আনসার। ওকে, তাহলে ইউ এর মান কত দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে 20² 1²। ওকে, sin 30 এর মান কত 0.5, তার মানে 0.5²। ওকে, বাই হচ্ছে 2 × 9.8, শেষ। এইটার আনসার যা আসে সেটাই হচ্ছে সর্বাধিক উচ্চতা। এখন দেখো তিনটা বল আমাদের কি বলছে যে সাম্যাবস্থা, তাহলে প্রথম বলের মান কত। এই ধরনের ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে আমি একটা চুরিবিদ্যা বলে দেই ভাই, যদি তোমাদের পরীক্ষার হলে তুমি যদি এইটা সাম্যাবস্থা ক্রিয়েট করে তুমি আনসার টানসার যদি বের করতে না পারো, এটা আনসারটা হবে 150। যদি বের করতে না পারো, এজাম্পশন মেথড, এখানে যদি √3 থাকে, এইভাবে যদি দুইটা সমান থাকে, একটা যদি √3 থাকে, তাহলে এটার আনসার হবে 120। আর যদি তোমার √3 না থাকে, সরি 150, দুইটা পি যদি থাকে আর একটা যদি √3 থাকে, অর্থাৎ মানে রেশিওটা যদি দেখো 1:3, √3:1, এই ধরনের রেশিও থাকে, তাহলে আনসারটা হবে 150। আর যদি 1:2 সামথিং অন্য কোনো রেশিও থাকে, তাহলে আনসারটা হবে 120। আনসার এইগুলোই। ওকে, তাহলে এই ছিল গণিতের ব্যাপার স্যাপার। এখন যদি তোমরা বলো যে এই 60 মানে 30টা প্রশ্নের মধ্যে গণিত কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে আমি একটু বলে দিই গণিতের ইম্পর্টেন্ট জিনিসগুলা, যে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রথম দেখো 31 নং প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্নটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের 34 প্রশ্নটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের 35টা ইম্পর্টেন্ট, গণিতের সবগুলোই ইম্পর্টেন্ট এখানের মধ্যে, তো এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো 38টা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের এইখানে এই যে 43টা ইম্পর্টেন্ট, এইটা শর্টকাট দ্বারা করা যায়। তারপর 45টা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের এই যে 49টা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের 51 ইম্পর্টেন্ট। দেন হচ্ছে 52 ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের যে 53 54 ইম্পর্টেন্ট। দেন হচ্ছে 55 ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের 57 ইম্পর্টেন্ট। 58 ইম্পর্টেন্ট, যদি বাস্তব সংখ্যা থেকে দেয় এইটাই দিবে। আর 60 শ্রীবিদ্যা বলে দিলাম 150 বা 120। ওকে, তাহলে ম্যাথের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল আমাদের মডেল টেস্ট 2 এর। এখন চলো আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার পড়ি। কেমিস্ট্রিতে অনেকেই বলছে সাজেশন দেওয়ার জন্য, সো ভিডিওর মধ্যেই আমি সাজেশনটাও দিয়ে দিব মোটামুটি। তো দেখি আমরা প্রথমেই বলো, দেখো এখানে বলছে কি নিউটনের সংখ্যা কত, 2 অণুতে বলছে কিন্তু 1 অণুতে বলে নাই। তাহলে 1 অণুতে কয়টা হবে, যেমন আমরা জানি সোডিয়ামে নিউটন কয়টা, সোডিয়ামে নিউটন সংখ্যা হচ্ছে আমাদের, সোডিয়ামে কত 23। 23 থেকে 11 যদি বিয়োগ দিই, 23 - 11, তাহলে সোডিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 12। ওকে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে 27 থেকে 13 বিয়োগ দিলে 14। 14। আচ্ছা, অক্সিজেন, অক্সিজেনে হচ্ছে 8টা, এবং হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই, ছিল বাইরে হচ্ছে 4 শেষ। তার মানে এইটা হবে কত, যে 14 আর 12 প্লাস 14 প্লাস 32, তাহলে এক অণুতে আছে 58, তাহলে 2 অণুতে কত 58 × 2, তার মানে হচ্ছে 116। 116, আমি এটা আনসার হচ্ছে 116। দেন আসি এইখানে, এই যে নিউক্লিয়, এইটা ইম্পর্টেন্ট। এখানে বলছে কি দেখো এইটা দেওয়া আছে, এখন বলছে কি, তো এই ধরনের নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে হয়, বিক্রিয়কের মোট ভর এবং তোমার মোট পরমাণু সংখ্যা এবং উৎপাদের মোট ভর মোট পরমাণু সংখ্যা সেম। তাহলে এইখানে কত দেওয়া আছে 27 আর 1 28, এখানে দেওয়া আছে 4, তার মানে আরেকটা যে পরমাণু হবে অবভিয়াসলি সেটা হবে 24 এখানে। ওকে, আর এইখানে দেওয়া আছে কত, টোটাল 13 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, তার মানে এইটা হবে 11। তার মানে এইটা হবে তোমার সোডিয়াম 24 11। সোডিয়াম 24 11 এটা লেখা বেশি যুক্তিসঙ্গত, কারণ পারমাণবিক সংখ্যা 11 শুধুমাত্র সোডিয়ামের আছে। ওকে, তো 63টাতে দেখি, আমরা বলছি কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাওয়া গেল। ওই তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করতে হবে। তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাপমাত্রা দেওয়া আছে আমাদের 40। আচ্ছা, তো এই জিনিসটা যে জিনিসটা করতে পারি আমরা, তাইলে এখান থেকে তোমার যেহেতু 5 গ্রাম দ্রব পাওয়া গেছে, তার মানে দ্রাবকের ভর হবে
এইটা মানে তোমার 20 গ্রাম এখন আছে দ্রাবক 20 গ্রাম। তোমার অলরেডি কিন্তু তুমি 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিছো, অলরেডি এখন তোমার 20 গ্রাম আছে, তার মানে 100 মাইনাস তুমি যদি নাও 20, তার মানে তোমার এখন কাজ করতে হবে কত, 80 গ্রামকে নিয়ে। কাজ করতে হবে 80 গ্রামকে নিয়ে। ওকে ফাইন, তার মানে দ্রাব্যতা 40, মানে কি 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তোমার দ্রবীভূত করতে যত গ্রাম লাগে, তার মানে 40 গ্রাম লাগবে। তার মানে 80 গ্রামকে করতে কতটুকু লাগবে, যে 40/100 × 80। আচ্ছা, 40/100 × 80, তার মানে এটা আসবে মোস্ট প্রবাবলি 32 আসবে, মোস্ট প্রবাবলি এখানে আসবে 32। আচ্ছা, 32 গ্রাম দ্রবণ লাগবে। সো এখান থেকে তোমার পৃথক হয়ে গেছে তোমার কিন্তু 20 গ্রাম দ্রব, তার মানে 32 - 20 মানে হচ্ছে তোমার 12 গ্রাম। তার মানে আরো দ্রব যোগ করতে হবে আমাদের 12 গ্রাম। আচ্ছা, এখন দেখো এ বি এর দ্রাব্যতা গুণফল এত হলে যোগের দ্রাব্যতা কত। তার মানে এখানে এ বি দেওয়া আছে, তার মানে দ্রাব্যতা গুণফল স্কোয়ার। এখান থেকে রুট করে ফেলো, 4 রুট করলে এস এর মানটা বের হয়ে যাবে, 4 × 10⁻¹০, দ্যাটস ওয়াই 2 × 10⁻5 শেষ। আর ভ্যান ডার ওয়ালসের একক কত, এককটা মোল মিটার সামথিং ব্লিজ, আনসার শিটে দেখিও নি। আচ্ছা, তারপরে বলছে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা, তার মানে ভ্যান ডার ওয়ালস সমীকরণ জানি কি, পি সমান হচ্ছে এন স্কোয়ার এ বাই হচ্ছে ভি স্কোয়ার, দেন হচ্ছে এন সরি ভি মাইনাস এন বি ইন্টু হচ্ছে এন আর টি। এখন দেখো 32 গ্রাম মানে হচ্ছে ওয়ান, ওয়ান মোল, তার মানে এন এর মান 1 বসো, তাইলে আনসারটা চলে আসবে। পি প্লাস হচ্ছে এ বাই হচ্ছে ভি স্কোয়ার, দেন হচ্ছে ভি মাইনাস বি, দেন হচ্ছে আর টি। ওকে, দেন আমাদের বলছে কি তার আণবিক ভর কত, যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত চাপে কোনো গ্যাসের ভর দেওয়া আছে, তো তার আণবিক ভর কত। তার মানে আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি যে পিভি সমান এনআরটি, তার মানে পিভি সমান তুমি লিখতে পারো W/m/RT, বাই এম সমান আমরা লিখতে পারি যে WRT বাই হচ্ছে পিভি। তাইলে এখানে ডাব্লিউর মান দেয়া আছে। আচ্ছা, এই যে ভির মানটা তুমি লিটার নিয়ে নিবা, মানে 0.4 হবে। আচ্ছা, আর এইটা দেয়া আছে তোমাদের কি মিলিমিটার দেওয়া আছে, তার মানে এটাকে তুমি এটিএম এ নিয়ে নিবা, 760 দ্বারা ভাগ করলে কিন্তু এটিএম এ চলে যাবে। তার মানে ভির মান তুমি লিটার নিয়ে নিলা, তুমি পির মান তুমি এটিএম এ নিয়ে নিলা, টেম্পারেচারটাকে তুমি লিখতে পারো কত, 293 কেলভিন নিয়ে নিলা। ওকে, সেম। তাহলে আর এর মানটা কত বসাইবা তুমি, যেহেতু এটাকে লিটার এটাকে এটিএম রাখছো, তার মানে আর এর মান 0.0821। তো এইখানে WRT আর ডাব্লিউ মান তো গ্রামে দেওয়া হয়েছে, তার মানে এম এর মানটা গ্রামে চলে আসবে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে কি কোনো মিশ্রণের আংশিক চাপ কত। ওকে, তাহলে এখানে মূল দেয়া আছে, তার মানে এখান থেকে তুমি মোট চাপ তো দিয়ে আছে, তাহলে আংশিক চাপ সমান আমরা জানি কি মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তার মানে তোমাকে বলছে বি এর আংশিক চাপ কত, তার মানে বি এর মূল সংখ্যা কত দেয়া আছে 2, বাই হচ্ছে মোট মূল সংখ্যা কত 7, 2/7, আর তার মোট চাপ হচ্ছে 350, তার মানে আংশিক চাপ হবে, এটাকে যদি করি 5 × 50 মানে হচ্ছে মোস্ট প্রবাবলি 2 × 350 বা হচ্ছে 7, তার মানে এটার আনসার আসবে 100 মিলিমিটার মার্কার। ওকে, তারপরে বলছে দেখো ধাতু সম বিদ্যুৎ অপরিবাহী পরিবাহী এবং অধাতু সম কুপরিবাহী, কিন্তু কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে সেটা হচ্ছে গ্রাফাইট। কারণ কি গ্রাফাইটের মধ্যে sp2 সংকলন থাকে, গ্রাফাইটের মধ্যে sp2 সংকলন থাকে। হ্যালোজেন সময় ইলেকট্রন আসক্তির ক্রম আমরা জানি কি ক্লোরিন, দেন হচ্ছে ফ্লোরিন, দেন হচ্ছে ব্রোমিন, আয়োডিন, শেষ। এটা মুখস্থ পেল। অ্যানিলিনের ক্ষেত্রে কেন্দ্রীয় কার্বনের কোন প্রকার সংকরণ থাকে। এখন তোমাদের মনে হইতে পারে যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, দ্যাটস ওয়াই এটার আনসার sp2, বাট এইটাই ভুল করার কথা। কার্বনের যখন শাখাটা হবে দ্বিবন্ধন দিয়ে যদি দুই পাশেই এইভাবে কাঠামো থাকে, তখন সেটা sp2 না হয়ে sp হয়ে যায়, মানে সে অলরেডি কি হয়ে যায়, যার কারণে কার্বন ডাই অক্সাইডেরও কিন্তু sp2 সংকরণ বিদ্যমান। তারপরে দেখো একটি বিক্রিয়া এত দেওয়া আছে, এখন বলছে কি 100% সম্পন্ন হওয়ার জন্য, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া 100% সম্পন্ন হয় না, তার মানে এটার টাইম হচ্ছে ইনফিনিটি। এটা মাথায় রাখবে, যদি অন্য কোনো পার্সেন্ট বলতো তাহলে আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে করতে পারতাম। তারপরে দেখো এইখানে বলছে কি ই ফ্যাক্টর কত, ই ফ্যাক্টর হচ্ছে আমাদের বর্জ্য বাই হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ ইন্টু হচ্ছে 100%। তাইলে আমাদের বলছে কি এইটা উৎপাদ এবং এইটা বর্জ্য, এই ধরনের কেসের ক্ষেত্রে তোমাকে বর্জ্য এবং উৎপাদটা বলে দিতে হবে। তাহলে আমরা জানি কি ই ফ্যাক্টর মানে হচ্ছে বর্জ্য, তার মানে বর্জ্যের বর এটা হবে 36.5, এবং কাঙ্ক্ষিত উৎপাদ একটা দুইটা তিনটা, সো এখানে ভর যা হয় আর কি ইন্টু 100%, এটা করলে কিন্তু আমাদের ই ফ্যাক্টরটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এইটার আনসার কত, এইটার আনসার বাই মুখস্থ পারার কথা, যে এইটার আনসার হবে √k। তারপরে টলুইন, পিরিডিন এবং বেঞ্জিন, এই তিনটির মধ্যে কোনটি হেটারোসাইক্লিক যৌগ, সেটা হচ্ছে পিরিডিন। পিরিডিনের মধ্যে খেয়ে থাকে হেটারো মূলক হিসেবে, মানে নাইট্রোজেন থাকে। কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা, কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা, তার মানে সেটা কি, সেটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বন 2 ডিগ্রি কার্বন, এইভাবে রেশিওটা আর কি। এই যৌগের মধ্যে কয়টা পাই বন্ধন কয়টা সিগমা বন্ধন আছে, তার মানে আমরা একটু গোনার ট্রাই করি। একটা সিগমা বন্ধন,
দুইটা আছে, তিনটে আছে, চারটা আছে, চার দুই ছয়টা আছে, ছয়ের এক সাতটা আছে। এখানে তুমি যদি ধরো এইটাকে আমি যদি বিশ্লেষণ করি, সাতটা আটটা আছে, দেন নয়টা আছে, 10টা আছে, 11টা আছে। তার মানে সিগমা বন্ধন হচ্ছে আমাদের 11, আর পাই বন্ধন হচ্ছে একটা, দুইটা, আর দুইটা, চারটা। তার মানে পাই বন্ধন হচ্ছে আমাদের 4। শেষ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সিগমা বন্ধন পাই বন্ধনের সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে ভিতরে দিয়ে কত গ্রাম মানে কপার জমা হবে আর কি, ক্ষেত্রে কত গ্রাম জমা হবে। তার মানে এখানে আণবিক ভর দেই আছে। তো ডাব্লিউ সমান ZIT। এখন তোমার কি লাগবে, কপার সালফেট। কপারের ভর বলছিলাম আমি কিন্তু মুখস্থ করার জন্য, এটা মেবি 63.5। যাই হোক, এটা পারার কথা সবার। ডাব্লিউ সমান ZIT। আমরা জেড সমান আমরা জানি M/NF, আর IRT। আই তো দেই আছে আর টিও দেওয়া আছে এত। আমার বলছে কি এর মূলাইটি এত হলে ppm এককে কত। তাহলে আমরা ppm জানি কি, ppm জানি হচ্ছে মিলিগ্রাম পার লিটার, সরি, মাইক্রোগ্রাম পার লিটার, নট মিলিগ্রাম। ওকে, ঠিকই তো আছে। ppm সমান হচ্ছে মিলিগ্রাম পার লিটার, আর ppb সমান হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। তাহলে মোলারিটি মানে কি আমরা জানি মোল পার লিটার। তার মানে এটা হচ্ছে 2 মোল পার লিটার। এখন অক্সিজেন বলছে, অক্সিজেনকে গ্রামে নিয়ে নাও, তাহলে অক্সিজেন 32, তার মানে 64। এখন এইটাকে আবার 1000 দ্বারা গুণ করে দাও, তার মানে এটা হচ্ছে 6400 ppm। এটা হচ্ছে ইনভার্টেজ মেবি, ভুলেই গেছি। এটা হচ্ছে আমাদের ওই যে তোমরা যে বলো না, ইনভার্টেজ। ইয়েস, পারছি, ইনভার্টেজ। তো এইখানের মধ্যে কেমিস্ট্রির ক্ষেত্রে সাজেশন যদি বলি, অর্গানিক কেমিস্ট্রি যদিও আমি তোমাদের সাজেশন দিছিলাম, টেলিগ্রাম গ্রুপেই পাইবা। তো অর্গানিক কেমিস্ট্রির মধ্যে এই যে কার্বনীয় আয়নের স্থিতিশীলতা, ওজোনালাইসিস বিক্রিয়া, দেন হচ্ছে হেডার সাইক্লিক, এই যে তারপরে তোমার হচ্ছে এই যে পাই বন্ধন সিগমা বন্ধন সংখ্যা, আইইউপ্যাক নামকরণ, এগুলো হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। দেন সংকরীকরণ। তারপরে আরো কিছু দেখবা যে লাস্টের যে বিক্রিয়া আসছে, এগুলো মনে হইতে পারে কঠিন, এগুলো আসলে আসলে তুমি পারবাও না। সো এগুলো পড়ারও দরকার নাই, টাইম ওয়েস্ট। সো এই তো বেসিক জিনিস। আর এখানের মধ্যে তুমি যে এই চতুর্থ অধ্যায়টা বলি, চতুর্থ অধ্যায় এবং অর্গানিক কেমিস্ট্রি, আর হচ্ছে আমাদের কি দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, টু মাচ ইম্পর্টেন্ট। এই তিনটা দিয়ে ম্যাক্সিমাম প্রশ্ন পাইবা, 10টার উপরের প্রশ্ন পাইবা এই তিনটা চ্যাপ্টার দ্বারা। অর্গানিক কেমিস্ট্রি, রাসায়নিক পরিবর্তন, আর গুণগত রসায়ন। সো গুণগত রসায়নের রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে দেবা যে এই যে তোমার যে বিক্রিয়া, যে বিক্রিয়া থেকে তোমার বিক্রিয়ার হার নির্ণয়, তারপরে হচ্ছে এই যে ই ভেক্টর, তারপরে হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি, যে ডাল রিলেটেড একটা প্রবলেম আছে, দেন কেপিকেসি, এইগুলা দেখবা। গুণগত রসায়নের মধ্যে দেখবা দ্রাব্যতার মেয়াদ, দেন হচ্ছে আমাদের এই যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তারপরে হচ্ছে তোমার রিডবার্গ সমীকরণ, তারপরে তোমার রাদারফোর্ড মডেল, এই যে যেগুলো আছে এই টার্মগুলো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে মডেল টেস্টের বিষয়। আর ইংলিশ নিয়ে তোমরা পেইন খাও, বারবার আমি তোমাদের বলছি ইংলিশ নিয়ে পেইন খাওয়ার কোনো কিছুই নাই। এই যে যে জিনিসগুলো আছে এইগুলা কি ভাই, এগুলো অপশন না? তা আমিও তো নিজেও তো ইংলিশ পাই না, সো যে কোনো একটা দাগিয়ে দিবা, নেগেটিভ মার্কিং তো নাই। আর এমনটা না যে আমার থেকে তোমরা ভালো ইংলিশ পারো, আমার থেকে তোমরা ভালো ইংলিশ পারো। আর কাট মার্কের হিসাব যদি বলি, তাহলে মোটামুটি তুমি এই 80টার মধ্যে তুমি 60 যদি অ্যান্সার করতে পারো, তাহলে তোমার টপ রেজাল্টেই চান্স হবে। দিতে পারছি। সো এই ছিল মোটামুটি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্টে। বেস্ট উইশেস।